আলহামদুলিল্লাহ। প্রফ নিয়ে চলছে তুমুল লড়াই। প্রফ হবে কি হবে না এই নিয়ে এক মহা অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে গোটা মেডিকেল জগৎ। কিন্তু অনিশ্চয়তায় থাকলে কি আর পড়াশোনা বন্ধ থাকতে পারে? সেজন্যই করোনা মহামারীর একদম প্রারম্ভিক কাল থেকেই অ্যাক্সিস মেডিকেল স্কুল আমাদের জন্য নিয়মিত আয়োজন করে যাচ্ছে এক্সক্লুসিভ সব লাইভ ক্লাসেস এন্ড লাইভ সেশনস এর। আমরা ইতোমধ্যে প্রায় 1500 প্লাস ভিডিও কন্টেন্ট তৈরি করেছি এবং আমাদের সকল ক্লাস এবং সেশনস গুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে সর্বশেষ লেটেস্ট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যান। প্রিয় বন্ধুরা, প্রফ পরীক্ষাকে সামনে রেখে অ্যাক্সিস মেডিকেল স্কুল নিয়মিত আয়োজন করে যাচ্ছে এক্সক্লুসিভ সব লাইভ সেশনস এর। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলমান একটি লাইভ সেশনস এর নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই পর্বে আমরা জানবো বায়োকেমিস্ট্রির ভিটামিনস এন্ড মিনারেলস এর রিটেন প্রিপারেশন সম্পর্কে। আজকের এই সেশনটি পরিচালনা করব আমি ক্যাডেট জিনান বিন নূর, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ অধ্যয়নরত আছি দ্বিতীয় বর্ষে। আর আজকের এই সেশনে আমার সাথে যিনি গেস্ট হিসেবে আছেন তার পরিচয় করিয়ে দেওয়ার মতো নতুন করে কিছু নাই আসলে। ভাইয়া অলরেডি আমাদের একটা ক্লাস নিয়েছেন, আপনারা অনেকেই তাকে চিনেন। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গেস্ট শাহ মাহমুদুল শুভ ভাইয়াকে। ভাইয়া অধ্যয়নরত আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা জিনান? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনাকে পেয়ে আসলে আরো বেশি ভালো লাগছে যে আপনার মতো এত বড় মাপের একজন মানুষকে আমরা আসলে অ্যাক্সিসের পর্দায় আনতে পেরেছি। আপনি আমাদের সময় দিচ্ছেন নিজের গুরুত্বপূর্ণ সময় থেকে, সেজন্য আমরা কৃতজ্ঞ ভাই আপনার কাছে। ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা প্রিয় দর্শক, আপনাদের আপনাদের যদি ভাইয়ার উদ্দেশ্যে কোনো প্রশ্ন থাকে বা যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে তা কিন্তু আপনারা আমাদের এই কমেন্ট বক্সে করতে পারেন। আমাদের ভাই চেষ্টা করবেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং অবশ্যই আমাদের এই লাইভটিকে অনেক বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন যাতে আপনার কোনো বন্ধু এই লাইভটি মিস না করে যায়, এবং অবশ্যই আপনার প্রিয় বন্ধুকে মেনশন করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আমরা খুব বেশি কথা না বাড়িয়ে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে চাচ্ছি। ভাই, অনুষ্ঠানে প্রবেশ করার পূর্বে আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই যে ভিটামিনস এবং মিনারেলস এটা রিটেনের জন্য, যেহেতু আমাদের রিটেন সেশন, রিটেনের জন্য এটা কতটুকু ইম্পর্টেন্ট, জাস্ট ছোট করে যদি বলতেন। আচ্ছা, শুধু ভিটামিনস বা মিনারেলস না, আসলে দেখো আমাদের বায়োকেমিস্ট্রি যে এটা কার্ড, তার ভিতরে কিন্তু প্রফের যে কোশ্চেন আছে 6টা কার্ড থেকে কিন্তু 2টা পেপার আসে। রিটেনের জন্য 2টা পেপার যেহেতু আসে, তোমার 3টা করে কার্ড হলে 3টা করে কার্ড, একটা করে পেপার। 3টা কার্ড নিয়ে যে একটা পেপার রিটেন 100 নম্বরের একটা মার্কস, তার 100 নম্বরের জন্য যে আসে। তার এই জন্য দেখো ভিটামিনস বা মিনারেলস না, প্রত্যেকটা কার্ড এবং প্রত্যেকটা কার্ডের প্রত্যেকটা অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি শুধু থাকে যে পাস কর, ওইটা না। আমি মনে করি সবাই যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের ইচ্ছাকে প্রফে ভালো, অনেকে রিসার্চ মার্ক পায়, তো ওই হিসাবে কিন্তু ভিটামিনস বা মিনারেলের ভিতরে সীমাবদ্ধ না। আমি বলবো প্রত্যেকটা কার্ডের প্রত্যেক অংশই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ ভালো করে পড়তে হবে, ভালো রেজাল্ট হবে। আমি এটাই বলবো। অনেক ধন্যবাদ ভাইয়া। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু বুঝে গিয়েছেন অলরেডি প্রত্যেকটা কার্ড কিন্তু ইম্পর্টেন্ট এবং সবগুলো টপিকসই কিন্তু ভালো রেজাল্টের জন্য গুরুত্বপূর্ণ, তাই কোনো অংশই বাদ দেওয়া যাবে না। আমি ভাইয়া আর খুব বেশি কথা বাড়াবো না, আসলে সবাই আপনার কথা শোনার জন্যই মুখিয়ে আছে। তাই আমি আপনার কাছে এই ক্লাসটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। আমাদের জন্য যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে সবগুলো আশা করি আপনি আপনার এই ক্লাসের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিবেন ইনশাল্লাহ হাতে কলমে। আর সেই কামনায় আপনার কাছে আমি ক্লাসটি হ্যান্ড ওভার করে দিচ্ছি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, না তুমি একটু দেখো, দেখা যাচ্ছে না? জি ভাইয়া, জি অবশ্যই। দেখা যাচ্ছে জি? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো একটু। হ্যাঁ,
দেখা যাচ্ছে তো নাকি ভিটামিনস? জি ভাইয়া, স্পষ্ট। আচ্ছা, তাহলে আমি স্টার্ট করি নাকি? জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা শুরু করব ভিটামিনস দিয়ে। তোমরা সবাই হয়তোবা জানো যে ভিটামিনস এন্ড মিনারেলস যে টপিকস দুইটা, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি পেপার 2 এর একটা অংশ। আচ্ছা, কথা না বলে তাহলে শুরু করি। দেখো, ভিটামিনস থেকে আমি যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সাজিয়েছি, তার ভিতর প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ডিফাইন এন্ড ক্লাসিফাই ভিটামিন। কোয়েশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো আমি অ্যান্সারটা বলার সময় আমি সুন্দর করে বলবো যে এটা কিভাবে আসতে পারে, বা তার এর ভিতর থেকে কিন্তু যে কোনো একটা পার্ট দিয়ে আসতে পারে। যে ডিফাইন এন্ড ক্লাসিফাই ভিটামিন, তাহলে দেখো ভিটামিনের যে ডেফিনেশনটা আমি বলতেছি, শোনো। ভিটামিন: vitamins are a group of organic nutrients required in small quantities for a variety of biochemical functions and which generally cannot be synthesized by the body and must therefore be supplied in diet. দেখো আমি যে ডেফিনেশনটা বললাম, এখানে কিন্তু একটা ওয়ার্ড যেমন কি গ্রুপ অফ অর্গানিক নিউট্রিয়েন্টস, এটা কিন্তু বলতে হবে, কারণ আজকে যে আমার পড়ার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মিনারেলস। এই মিনারেলস গুলা কিন্তু ইনঅর্গানিক। তাহলে আজকে আমরা যে দুইটা পড়বো বিষয়, একটা হচ্ছে ভিটামিন আর একটা হচ্ছে মিনারেল। তো ভিটামিনটা হচ্ছে আমার অর্গানিক এবং মিনারেলটা হচ্ছে নন অর্গানিক। তাহলে ডেফিনেশন কিন্তু এই শব্দটা অবশ্যই বলতে হবে যে ভিটামিনস আর এ গ্রুপ অফ অর্গানিক নিউট্রিয়েন্টস। বলার পরে যেটা আরেকটা জিনিস বলতে হবে যে রিকোয়ার্ড ইন স্মল কোয়ান্টিটিস। তাহলে ভিটামিন গুলো হচ্ছে অর্গানিক সাবস্টেন্সেস, যেগুলা মানে যাদের তোমার হচ্ছে স্মল কোয়ান্টিটি বা মানে স্মল অ্যামাউন্ট অফ আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ। আর যেটা বলবো, দেখো আরেকটা জিনিস হচ্ছে লাস্টে যেটা বলতে হবে, ক্যান নট বি সিনথেসাইজড বাই দ্য বডি এন্ড মাস্ট বি দেয়ারফর সাপ্লাইড ইন ডায়েট। ভিটামিনস গুলা কিন্তু একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট বলা হয়। আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট মানে কি, যে সকল নিউট্রিয়েন্ট গুলা তোমার দেহের ভিতরে সিনথেসাইজ হয় না, বাট আমাদের হচ্ছে ডেইলি যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করার জন্য হচ্ছে আমাদের খাবারের সাথে গ্রহণ করতে হয়, সেটাই হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। তাহলে দেখো ভিটামিন ডেফিনেশনটা বলার পরে কিন্তু যদি তোমাদের আমি ভাইবার কথা বলি, তাহলে কিন্তু স্যাররা জিজ্ঞেস করতে পারে যে যে এটাকে বললাম যে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট কিসের জন্য বলা হয়, তাহলে বলবা কিন্তু যে ক্যান নট বি সিনথেসাইজড বাই দ্য বডি এন্ড মাস্ট দেয়ারফর বি সাপ্লাইড ইন ডায়েট। এইসব এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। তাহলে ডেফিনেশনটা আমি আরেকবার বলতেছি যে vitamins are a group of organic nutrients required in small quantities for a variety of biochemical functions and which generally cannot be synthesized by the body and must thereby be supplied in diet. তাহলে তিনটা শব্দ, যেমন organic nutrients required in small quantities and হচ্ছে যে লাস্ট যেটা বলবা cannot be synthesized by the body, এই তিনটা কিন্তু বলতে হবে ভিটামিনস এর ডেফিনেশন। তারপরে অন্যগুলো বলতে পারো। এখন আসো ক্লাসিফাই ভিটামিন। দেখো ভিটামিনের ক্লাসিফিকেশনটা তোমরা যেভাবে বলতে পারো, আমি আমার মতো বলতেছি, তোমরা এটা ফলো করতে পারো। যে ভিটামিনস কে কিন্তু প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিনস আর একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিনস। তাহলে দেখো আমি আগে ফ্যাট সলিউবলটা বলতেছি, কারণ এটা হচ্ছে চারটা ভিটামিন এ, ডি, ই এন্ড কে। এখন দেখো এই কোশ্চেনটা কিন্তু যদি তুমি এভাবে বলতে পারো যে ফ্যাট সলিউবল বললা যে এ, ডি, ই, কে, তুমি আরেকটা কাজ করতে পারো তোমরা যে এডিইক এর যে অ্যাক্টিভ ফর্ম গুলা সেগুলো যদি ব্র্যাকেটে লিখে দাও, তাহলে কিন্তু প্রশ্নটা অনেক সুন্দর হয়। কারণ কি, অনেক সময় কিন্তু ক্লাসিফিকেশন সরাসরি না এসে এভাবে বলতে পারে যে তোমার ফ্যাট সলিউবল ভিটামিনের নামগুলা লেখো উইথ দেয়ার অ্যাক্টিভ ফর্ম, এটাও আসতে পারে। অথবা যেমন ওয়াটার সলিউবল ভিটামিন, তাদের ক্লাসিফিকেশন এবং অ্যাক্টিভ ফর্ম সহ। এই ওয়াটার সলিউবল ভিটামিনের যে তোমার ক্লাসিফিকেশনটা অ্যাক্টিভ ফর্ম সহ, এটা কিন্তু কমনলি পরীক্ষায় আসে। তো আমরা ভিটামিনস এর ক্লাসিফিকেশনটা এমন করে পড়বো যাতে তার যে ভিতর থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, ছোট করে পার্ট অংশ আসে, তাহলে যেটা আমরা অ্যান্সার করতে পারি। তাহলে দেখো আমি আবার বলতেছি, ভিটামিনস দুই ভাগে ভাগ করা যায়, ওয়াটার সলিউবল এবং ফ্যাট সলিউবল। আমি আগে ফ্যাট সলিউবল গুলো বলতেছি, যে ভিটামিন এ, ডি, ই, কে। তাহলে দেখো এর অ্যাক্টিভ ফর্ম গুলা কি, রেটিনল এবং বিটা ক্যারোটিন। দেন হচ্ছে ডির অ্যাক্টিভ ফর্ম হচ্ছে কোলিক্যালসিফেরল, আর ইর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে তোমার ইকোফেরলস, আর কের হচ্ছে তোমার ফাইলোকুইনন এবং মেনাকুইনন। এখন দেখো ওয়াটার সলিউবল যেটা, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন বি কমপ্লেক্স আর একটা হচ্ছে বি কমপ্লেক্স।
তাহলে নন বি কমপ্লেক্স একটাই আমরা জানি, সেটা হচ্ছে তোমার ভিটামিন সি এবং তার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে কি, এবং নাম হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড। আর যেটা বি কমপ্লেক্স সেটা হচ্ছে তোমরা 3 ভাগে ভাগ করতে পারো, 3 বা হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্সে তোমরা বি1 বি2 বি3 এভাবে লিখতে পারো, বা আমি যেভাবে বলতেছি সেটাও লিখতে পারো। একটা হচ্ছে তোমার কি এনার্জি রিলিজিং, হেমাটোপোয়েটিক, দেন হচ্ছে আদার্স, আরেকটা বলতে পারো যে অ্যান্টিঅক্সিডেন্ট। কারণ কি অনেক সময় কিন্তু এমনি করে প্রশ্ন আসতে পারে যে হেমাটোপোয়েটিক ভিটামিন গুলা কারা, বা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন গুলা কারা, বা এনার্জি রিলিজিং ভিটামিন গুলা কারা, এমনও আসতে পারে। সো আমি যদি ক্লাসিফিকেশন আগে থেকে সুন্দর করে পড়ি যে ভিটামিন বি কমপ্লেক্সে আমরা 3 বা 4 ভাগে, যেমন একটা বলতে পারি এনার্জি রিলিজিং, তারপর হচ্ছে হেমাটোপোয়েটিক, আর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আদার, এভাবে দিলে কিন্তু সুন্দর হয়, প্লাস পরের কোশ্চেন গুলো কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। তাহলে দেখো এনার্জি রিলিজিং কারা কারা, ভিটামিন বি1। আরেকটা জিনিস খেয়াল রাখবা যে ক্লাসিফিকেশন গুলো দেওয়ার সময় কিন্তু বললাম যে এটা অ্যাক্টিভ ফর্ম সহ, কারণ সরাসরি কোশ্চেনটা কিন্তু এভাবে আসতে পারে যে ক্লাসিফাই ভিটামিন উইথ দ্যার অ্যাক্টিভ ফর্ম, অথবা ক্লাসিফাই ওয়াটার সলুবল ভিটামিনস উইথ দ্যার অ্যাক্টিভ ফর্ম। তাহলে দেখো বি1 তার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে কি থায়ামিন, বি2 এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে রিবোফ্লাভিন, বি3 অ্যাক্টিভ ফর্ম হচ্ছে নায়াসিন, তারপর হচ্ছে বায়োটিন এবং প্যান্টোথেনিক অ্যাসিড, এটা হচ্ছে এনার্জি রিলিজিং। তারপরে তোমার যেটা হচ্ছে তোমার হেমাটোপোয়েটিক ভিটামিন গুলা, মানে যেগুলো তোমার আরবিসি তৈরি করে, সেগুলো হচ্ছে ফলিক অ্যাসিড, ভিটামিন বি12। আদারের ভিতরে দিতে পারো যে বাকি যেগুলো আছে তোমার হচ্ছে তোমার পাইরিডক্সিন, ভিটামিন বি6, তারপরে পাইরিডক্সাল, পাইরিডক্সামিন দিতে পারো। তারপরে যদি তোমরা বলো যে অ্যান্টিঅক্সিডেন্ট কারা, অ্যান্টিঅক্সিডেন্ট গুলো বলবা যে ভিটামিন এ, তার ভিতরে কিন্তু শুধুমাত্র ভিটামিন এর ভিতরে হচ্ছে বিটা ক্যারোটিন, ভিটামিন সি এবং হচ্ছে ভিটামিন এ। তাহলে আমি ক্লাসিফিকেশনটা বললাম, আমি আরেকবার একটু রিভাইজ দিতে চাই যে ভিটামিনসকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ওয়াটার সলুবল ভিটামিন, ফ্যাট সলুবল ভিটামিন। তাহলে ওয়াটার সলুবল হচ্ছে এ, বি, ই, কে, তাদের অ্যাক্টিভ ফর্ম গুলা ব্র্যাকেটের ভিতরে লিখে দিবা। তারপর হচ্ছে ওয়াটার সলুবল কে 2 ভাগে ভাগ করা যায়, নন বি কমপ্লেক্স এবং বি কমপ্লেক্স। তাহলে নন বি কমপ্লেক্স হচ্ছে ভিটামিন সি, আর বি কমপ্লেক্স কে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, বা যদি সরাসরি লিখতে চাও যে বি1 বি2 বি3 ওইভাবে চলবে, সমস্যা নাই, কিন্তু আলাদা করে লিখলে ভালো। যেমন এনার্জি রিলিজিং, হেমাটোপোয়েটিক, তারপর হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট এন্ড আদার্স, এভাবে লিখবা। দেন দেখো পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে নেম দা ওয়াটার সলুবল ভিটামিন উইথ দেয়ার অ্যাক্টিভ ফর্ম, কোএনজাইম ফর্ম। দেখো এটা কিন্তু আমি ভিটামিনের যে ক্লাসিফিকেশন সেটাতে কিন্তু বলে দিয়েছি মোটামুটি। তারপরে দেখো আমি আবার একটু বলতেছি যে তোমার ওয়াটার সলুবল ভিটামিন গুলোর অ্যাক্টিভ ফর্ম সহ যে ক্লাসিফিকেশনটা। তাহলে ওয়াটার সলুবল ভিটামিনকে কিন্তু আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন বি কমপ্লেক্স আর একটা হচ্ছে বি কমপ্লেক্স। তাহলে নন বি কমপ্লেক্স মানে হচ্ছে আমার কত, ভিটামিন সি। আর বি কমপ্লেক্সের ভিতরে তো আমার অনেকগুলো আছে, তার ভিতরে দেখো যে বি1 বি2 বি3, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশনটা বলবা, দেখো বলবা যেটা যে বি1। হ্যাঁ, দেখো বি1 যেটা, বি1 এর তোমার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে কত, থায়ামিন, বি2 হচ্ছে রিবোফ্লাভিন, বি3 হচ্ছে নায়াসিন, তারপরে বায়োটিন। আচ্ছা দেখো, তাহলে যেটা বললাম যে নেম দা ওয়াটার সলুবল ভিটামিন উইথ দেয়ার অ্যাক্টিভ ফর্ম, অথবা কি আসতে পারে কি কোএনজাইম ফর্ম। তাহলে আমি কিন্তু ক্লাসিফিকেশনটা কিন্তু প্রথম যে ভিটামিনস এর ক্লাসিফিকেশনে বলে দিয়েছি, তোমরা ওইটাই ফলো করবা, যে নামগুলা তাদের অ্যাক্টিভ ফর্ম অথবা আরেকটা বলে কি কোএনজাইম ফর্মে শিখে নিবা। দেন যে কোশ্চেনটা সেটা আসো, নেম দা হেমাটোপোয়েটিক ভিটামিন। এটা তো বললামই, তোমার 2টা ভিটামিন আছে যারা হচ্ছে তোমার হেমাটোপোয়েটিক ভিটামিন, একটা হচ্ছে ফলিক অ্যাসিড এবং বি12। তাহলে আমরা হেমাটোপোয়েটিক বলতে কি বুঝি, মানে যে ভিটামিন গুলো আমাদের কি হেমোপোয়েসিস বা হেমাটোপোয়েসিসে তোমার কি করে স্টিমুলেশন দেয়, এরা কারা, মানে যারা আরবিসি তৈরি করতে সাহায্য করে, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12। তারপরে দেখো পরের যে প্রশ্নটা, নেম দ্য এন্ডোজেনাসলি অথবা বডিলি প্রোডিউসড ভিটামিন। তাহলে এন্ডোজেনাসলি বা বডিলি প্রোডিউসড ভিটামিন গুলা কারা হচ্ছে তোমার, দেখো একটা হচ্ছে তোমার ভিটামিন ডি, তারপর হচ্ছে ভিটামিন কে, আর হচ্ছে ভিটামিন বি। তাহলে ভিটামিন বি এর ভিতরে তো সবগুলা না, ভিটামিন বি এর ভিতরে হচ্ছে তোমার ভিটামিন বি12 এবং হচ্ছে বায়োটিন। তাহলে এন্ডোজেনাসলি বা বডিলি প্রোডিউস ভিটামিন হচ্ছে যেগুলা, দেখো আমি কিন্তু ডেফিনেশন একটা জিনিস বলেছিলাম যে তারা হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, মানে তৈরি হয় না, কিন্তু দেখো এতগুলা ভিটামিনস এর ভিতরে কিন্তু 2-1টা তৈরি হয়। এবং তারা কারা, একটা হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন কে যেটা তোমার কি কোলনে কিন্তু ব্যাকটেরিয়ার অ্যাকশনের ফলে তৈরি হয়, একটা হচ্ছে ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্সের, একটা হচ্ছে তোমার ভিটামিন বায়োটিন এবং ভিটামিন বি12, এরা কিন্তু তোমার বডিলি প্রোডিউসড হয়। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে দেখো, নেম দ্য অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনটা কিন্তু
আমি ক্লাসিফিকেশন এটাও বলেছি, সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। একটা হচ্ছে গিয়ে ভিটামিন এ। এর ভিতরে কিন্তু আমরা জানি যে ভিটামিন এর হচ্ছে তিনটা অ্যাক্টিভ ফর্ম, যেমন হচ্ছে একটা হচ্ছে তোমার রেটিনল, রেটিনাল বা বিটা ক্যারোটিন। তার মধ্যে কিন্তু ভিটামিন এর ভিতরে শুধু আমার বিটা ক্যারোটিনটা হচ্ছে আমার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, তারপরে হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন ই, তিনটাকে বলা হয় তোমার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। তোমরা কিন্তু এ সি বা ই লেখার সময় কিন্তু ব্র্যাকেটে তার নামগুলা লিখে নিবা, কেমিক্যাল নেম বা অ্যাক্টিভ ফর্ম গুলা লিখলে কিন্তু প্রশ্নটা সুন্দর হবে। দেন আসো ভিটামিন এ। দেখো ভিটামিন এর এর থেকে আমি যে প্রশ্নগুলো নিয়েছি সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, সোর্স, ফাংশনস অফ ভিটামিন এ। শুধু ভিটামিন এ না, মানে যে ভিটামিনস গুলা তোমার গুরুত্বপূর্ণ সেগুলা থেকে কিন্তু আমরা, এটা শুধু রিটেনের জন্য, তোমরা ভাইবার জন্য কাজটা করতে পারো, যে সোর্স, তারপরে হচ্ছে আরডিএ, ফাংশন, অ্যাক্টিভ ফর্ম গুলা শিখে নিলে কি মানে মানে সুন্দর করে গোছানো হয়, মানে যে কোনো জায়গায় কিন্তু কাজে লাগতে পারে। তাহলে দেখো ভিটামিন এর অ্যাক্টিভ ফর্ম গুলো হচ্ছে তোমার, তাই দেখো ভিটামিন এর কিন্তু তিনটা অ্যাক্টিভ ফর্ম, একটা হচ্ছে তোমার রেটিনল, রেটিনাল এবং রেটিনোইক অ্যাসিড। তাহলে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন এ হচ্ছে রেটিনল, রেটিনাল এবং রেটিনোইক অ্যাসিড। তারপরে যে তোমার যে ইয়াটা সোর্স অফ ভিটামিন এ, দেখো সোর্স অফ ভিটামিন এর ভিতরে তোমরা যেটা দিতে পারো যে রেটিনল। তাহলে রেটিনলের সোর্সটা কি? এটা শুধু রেটিনলটা কিন্তু এনিমেল সোর্স, মানে রেটিনলের উৎসগুলা শুধু একমাত্র প্রাণী থেকে আসে, এটা কিন্তু উদ্ভিদের কোনো সোর্স নাই। তাহলে আমি রেটিনলের সোর্স গুলো বলতেছি, এটা হচ্ছে তোমার লিভার, কিডনি, এগ ইয়ক, কড লিভার অয়েল, ক্রিম, বাটার, মিল্ক এন্ড চিজ বলতে পারো, বা আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো যেটা তোমার রেটিনাল, রেটিনাল গুলা কিন্তু আমরা আশা করি তোমরা সবাই জানো যে রেটিনাল গুলা তোমার ডিরাইভ ফ্রম রেটিনল, মানে রেটিনল থেকে কিন্তু রেটিনাল গুলা কি হয়, তাদের যেটা বাংলায় বলে আমরা কি উৎপাদিত বা উদ্ভূত হয়। তারপরে হচ্ছে দেখো রেটিনোইক অ্যাসিড, রেটিনোইক অ্যাসিডটা কিন্তু আবার ডিরাইভ ফ্রম তোমার রেটিনল। তাহলে দেখো রেটিনলটা হচ্ছে তোমার এনিমেল সোর্স, যেগুলো বললাম লিভার, কিডনি, এগ ইয়ক, কড লিভার অয়েল, ক্রিম, বাটার, মিল্ক এন্ড চিজ। তারপরে রেটিনালটা হচ্ছে ডিরাইভ ফ্রম রেটিনল, আবার রেটিনোইক অ্যাসিডটা কিন্তু আবার ডিরাইভ ফ্রম রেটিনল। তারপরে বিটা ক্যারোটিন হচ্ছে আমার একমাত্র প্ল্যান্ট সোর্সেস। তাহলে দেখো এরা কারা? ডার্ক এন্ড গ্রিন লিফি ভেজিটেবলস, ইয়েলো এন্ড রেড ফ্রুটস, এগুলা। যেমন ইয়েলো রেড ফ্রুটস মানে কি ক্যারটস, তারপরে ম্যাঙ্গো এন্ড পাপায়া। তাহলে দেখো বিটা ক্যারোটিন গুলো হচ্ছে তোমার একমাত্র, তাহলে রেটিনল গুলো হচ্ছে আমার অনলি অ্যানিমাল সোর্সেস, আর বিটা ক্যারোটিন গুলো হচ্ছে তোমার অনলি প্লান্ট সোর্সেস। আর বাকি যে দুইটা রেটিনাল এবং রেটিনোইক অ্যাসিড তারা কিন্তু ডিরাইভ ফ্রম রেটিনল। তাহলে প্ল্যান্ট সোর্স গুলো কি? ডার্ক এন্ড গ্রিন লিফি ভেজিটেবলস, ইয়েলো এন্ড রেড ফ্রুটস, যেমন ক্যারট, ম্যাঙ্গো এন্ড পাপায়া। তারপরে প্রশ্নটা হচ্ছে ডিফিসিয়েন্সি সিমটমস অফ ভিটামিন এ। এই প্রশ্নটা দেখো একটু বড়, যে ডিফিসিয়েন্সি সিমটমস অফ ভিটামিন এ। ডিফিসিয়েন্সি ফিচার্স অফ বা সিমটমস অফ বা ডিসঅর্ডার অফ ভিটামিন এ হচ্ছে তোমার কয়েকটা ভাগে ভাগ করতে পারো। প্রথম হচ্ছে অন আই, মানে চোখের উপরে বা চোখের ভিতরে তার কি কি ফিচার গুলো আছে। তারপর অন স্কিন, অন জিআই ট্র্যাক্ট, অন রেসপিরেটরি ট্র্যাক্ট, অন জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, অন ইউরিনারি ট্র্যাক্ট এন্ড গ্রোথ ফেলো। তাহলে আমি 7টা ভাগে ভাগ করলাম, সবগুলা দিতে হবে এমন না, কিন্তু যেগুলো তোমার মেজর ওগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। দেখো চোখের ভিতরে তোমার ভিটামিন এর ডিফিসিয়েন্সিতে কি হয়, আমরা বলি কি জেরপ্থ্যালমিয়া, মানে সংক্ষেপে বলতে পারি কি জেরপ্থ্যালমিয়া মানে কি ড্রাই আই। কিন্তু জেরপ্থ্যালমিয়া টার্মটা কিন্তু একটা রেঞ্জ, মানে একটা বড় একটা টার্ম, মানে তার ভিতরে কিন্তু আরো অনেকগুলা ছোট ছোট একটা অংশ আছে। তাহলে দেখো জেরপ্থ্যালমিয়া মানে কি? জেরপ্থ্যালমিয়া comprises all the ocular manifestation of vitamin A deficiency ranging from the night blindness to keratomelia। তাহলে দেখো বললাম চোখের ভিতরে যে আমাদের ভিটামিন এ ডিফিসিয়েন্সি যে সিমটমটা হচ্ছে জেরপ্থ্যালমিয়া, কিন্তু জেরপ্থ্যালমিয়ার ভিতরে কিন্তু অনেকগুলা অংশ রয়েছে। তার মধ্যে প্রথম রয়েছে তোমার নাইট ব্লাইন্ডনেস। তাহলে নাইট ব্লাইন্ডনেস মানে কি? ইনএবিলিটি টু সি ইন ডিম লাইট, মানে মৃদু আলোতে দেখতে যে তোমার সমস্যাটা, বা আমরা যেটা বলি কি রাতে দেখতে সমস্যা, সেটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। তারপর হচ্ছে কনজাংটিভাল জেরোসিস, ইট ইজ দ্য ফার্স্ট ক্লিনিক্যাল সাইন অফ ভিটামিন এ ডিফিসিয়েন্সি। এটা কিন্তু ভাইভাতে সারা ধরতে পারে যে মানে তোমার ভিটামিন এ ডিফিসিয়েন্সি যে ফার্স্ট সাইন, সেটা কি ক্লিনিক্যাল সাইন, এটা হচ্ছে কনজাংটিভাল জেরোসিস। তারপর দেখো বিটর স্পট, এটা আবার কি? দিস আর ট্রায়াঙ্গুলার পেয়াল হোয়াইট অর ইয়েলোইশ foamy spots on the bulbar conjunctiva on either side of the cornea। তাহলে বিটর স্পটটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। তারপরে দেখো কর্নিয়াল জেরোসিস, কর্নিয়াল আলসিরেশন,
ক্যারোটোমিলিশিয়া। তাহলে দেখো জেরোপথ্যালমিয়ার ভিতরে কিন্তু আর অনেকগুলা টার্ম এর ভিতরে আছে, তার মধ্যে একটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, কনজাংটিভাল জেরোসিস, বিটর স্পট, কর্নিয়াল জেরোসিস, কর্নিয়াল আলসিরেশন এবং ক্যারোটোমিলিশিয়া। এই যে তোমার 6টার শব্দ, এই সবগুলা কিন্তু জেরোপথ্যালমিয়ার এক একটা অংশ, মানে সবগুলা মিলাই কিন্তু আমরা একসাথে বলি জেরোপথ্যালমিয়া। দেন আসো অন দ্য স্কিন। স্কিনে যে প্রবলেম গুলো হয় সেটা হচ্ছে স্কিন বিকামস ড্রাই এন্ড স্কেলি, মানে হচ্ছে শুষ্ক এবং কাটাযুক্ত হয়, একটু খসখসে। তারপরে হচ্ছে অ্যাট্রোফি অফ হেয়ার ফলিকলস, অ্যাট্রোফি অফ সোয়েট এন্ড সেবাসিয়াস গ্ল্যান্ডস। তারপরে আসো জিআইটি তে কি কি প্রবলেম গুলো হয়, অ্যাট্রোফি অফ স্যালাইভারি গ্ল্যান্ডস এন্ড দে স্টপ সিক্রেশন, ইনফেকশন, ডায়রিয়া, এগুলো জিআইটি তে হতে পারে। তারপরে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের ভিতরে মেটাপ্লাসিয়া অফ দ্য ইপিথেলিয়াম লাইনিং, এটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে তোমার কি হয়, মেটাপ্লাসিয়া অফ দ্য ইপিথেলিয়াল লাইনিং। এন্ড মেটাপ্লাসিয়া মানে কি, ট্রান্সফরমেশন অফ কলামনার টু স্ট্রাটিফাইড স্কোয়ামাস। তাহলে মেটাপ্লাসিয়া অফ দ্য ইপিথেলিয়াল লাইনিং মানে হচ্ছে তোমার কলামনার ইপিথেলিয়াম গুলা স্ট্রাটিফাইড ইপিথেলিয়ামে কিন্তু ট্রান্সফরমেশন, এটাকে বলে মেটাপ্লাসিয়া। তারপরে আছে তোমার অন জেনিটোইউরিনারি ট্র্যাক্ট, এটা হচ্ছে মেটাপ্লাসিয়া অফ দ্য ইপিথেলিয়াম অফ রেনাল, পেলভিস, ইউরেটার, ব্লাডার, ভ্যাজাইনা এন্ড ওভারি। অন দা ইউরিনারি ট্র্যাক্ট, এটা হচ্ছে স্টোন হতে পারে এবং গ্রোথ ফেলো। তাহলে দেখো আমি এগুলা মানে ডিফিসিয়েন্সি সিমটমস অফ ভিটামিন এ, প্রশ্নের কিন্তু একটু মানে প্রশ্নের অ্যান্সারটা একটু বড়। সেটা হচ্ছে ফার্স্টে বললাম কি অন আই, চোখের ভিতরে যে সমস্যাটা সেটা হচ্ছে জেরোপথ্যালমিয়া। তার ভিতরে কিন্তু আবার 6টা পয়েন্ট, একটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, কনজাংটিভাল জেরোসিস, বিটর স্পট, কর্নিয়াল জেরোসিস, কর্নিয়াল আলসিরেশন, ক্যারাটোমেলিশিয়া। তারপর হচ্ছে অন স্কিন, অন জিআই ট্র্যাক্ট, অন রেসপিরেটরি ট্র্যাক্ট, অন জেনিটোইউরিনারি ট্র্যাক্ট, অন ইউরিনারি ট্র্যাক্ট, তারপর হচ্ছে গ্রোথ ফেলন। এখন তারপর যে প্রশ্নটা সেটা হচ্ছে ভিজুয়াল সাইকেল, শর্ট নোটে কিন্তু আসতে পারে তোমার ভিজুয়াল সাইকেল। তাহলে দেখো ভিজুয়াল সাইকেলে শর্ট নোটে ভিজুয়াল সাইকেলটা দেখবা এক এক বইয়ে কিন্তু এক এক বই দেওয়া আছে। তোমরা যেটা শিখেছো ওইটাই চলবে, কারণ দেখবা বই অনুসারে কিন্তু মানে সাইকেলটা কিন্তু আলাদা করে দেওয়া। তাহলে তোমরা যেটা শিখেছো সেটাও দিতে পারো। তারপরে আচ্ছা সাইকেলটা তো দেখানো সম্ভব না, আশা করি তোমরা যে যেই বই ফলো করো বা যে গাইডটা ফলো করো সেটা থেকে করে নিবা। ভিজুয়াল সাইকেলটা কিন্তু শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। তারপরে আসো ভিটামিন ডি এন্ড কে। দেখো ভিটামিন ডি এর যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ফর্ম, সোর্সেস, সিনথেসিস এন্ড ফাংশনস অফ ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্মটা কি হচ্ছে আমার 125 ডি হাইড্রোক্সি, সরি 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, আর আরেকটা নাম হচ্ছে কি ক্যালসিট্রায়ল বলা হয়। তাহলে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, অথবা তার আরেক নাম হচ্ছে ক্যালসিট্রায়ল বলা হয়। তাহলে অ্যাক্টিভ ফর্ম গুলো, তাহলে সোর্স গুলা কি তোমার তার কিন্তু এই ভিটামিন ডি এর কিন্তু তোমার সোর্স গুলা কিন্তু ইয়া এই এন্ডোজেনাসলি প্রোডিউসড ভিটামিনের ক্ষেত্রে কিন্তু বলেছিলাম ভিটামিন ডি কিন্তু এন্ডোজেনাসলি প্রোডিউসড হয়। তাহলে ভিটামিন ডি এর সোর্স কিন্তু দুইটা, একটা হচ্ছে তোমার কি এক্সোজেনাস সোর্স আর একটা হচ্ছে তোমার এন্ডোজেনাস সোর্স। এক্সোজেনাস সোর্সকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার অ্যানিমাল সোর্স আর একটা হচ্ছে প্ল্যান্ট সোর্স, আর এন্ডোজেনাস সোর্স তো বলবা, তাহলে সোর্সটা করে নিবা। এখন আসো সিনথেসিস এন্ড ফাংশনস অফ ভিটামিন ডি। খুব কমনলি যে প্রশ্নটা তোমার ভিটামিন ডি থেকে আসে, সিনথেসিসটা কিন্তু খুবই কমন। তাহলে তার সিনথেসিসটা কেমনে হয়, একটা হচ্ছে তোমার কি স্কিন, তারপরে হচ্ছে তোমার তিনটা আসছে বললাম না যে তোমার ভিটামিন ডি এর সোর্স তোমার দুইটা, একটা হচ্ছে তোমার এক্সোজেনাস আর একটা হচ্ছে এন্ডোজেনাস। এক্সোজেনাস আবার দুই দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে তোমার এনিমেল এবং প্ল্যান্ট। তাহলে তার সিনথেসিসটা খেয়াল করো, একটা হচ্ছে তোমার স্কিন যেটা হচ্ছে তোমার এন্ডোজেনাস, তারপর হচ্ছে প্ল্যান্ট ফুড যেটা তোমার প্ল্যান্ট সোর্স, তারপর হচ্ছে এনিমেল ফুড যেটা হচ্ছে তোমার এনিমেল সোর্স। স্কিন থেকে দেখো যে এটা ভিটামিন ডিটা কেমনে তৈরি হয়, যে স্কিনের ভিতরে যে আমাদের উপাদানটা হচ্ছে কি 7 ডিহাইড্রো কোলেস্টেরল। তাহলে স্কিনের 7 ডিহাইড্রো কোলেস্টেরল তোমার ইউভি মানে অতি আলট্রাভায়োলেট যে রশ্মি তার প্রভাবে কিন্তু সেটা ভেঙে 7 ডিহাইড্রো কোলেস্টেরল থেকে কোলিক্যালসিফেরল বা ভিটামিন ডি3 যাকে বলা হয় সেটা তৈরি হয়। তারপরে তোমার যেটা আছে তোমার প্ল্যান্ট ফুড, সেটা হচ্ছে তোমার আর্গোক্যালসিফেরল বা ভিটামিন ডি2, সেটা থেকে তোমার ভিটামিন ডি3টা তৈরি হয়। আর এনিম্যাল ফুড হচ্ছে তোমার কোলিক্যালসিফেরল, ভিটামিন ডি3, সেটা কিন্তু সরাসরি ভিটামিন ডি3। তাহলে দেখো স্কিন থেকে 7 ডিহাইড্রো কোলেস্টেরলটা তোমার ইউভি আলট্রাভায়োলেট রে এর প্রভাবে তোমার কোলিক্যালসিফেরল হলো, প্ল্যান্ট ফুড যেটা ছিল আর্গোক্যালসিফেরল সেটাও তোমার কোলিক্যালসিফেরল হলো, আর এনিম্যাল ফুড যেটা
কোলিক্যালসিফেরল ছিল সেটা তোমার কোলিক্যালসিফেরল বা ভিটামিন D3। এখন দেখো এই কোলিক্যালসিফেরল এটা তোমার লিভারে আসার পর কিন্তু 25 হাইড্রোলের যে তোমার এনজাইমটা সেটার প্রভাবে কিন্তু ভেঙে এটা তৈরি করে কি 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল তৈরি করে। তাহলে আবার বলতেছি যে কোলিক্যালসিফেরল যেটাকে আমরা বলি ভিটামিন D3 সেটা লিভারে আসার পরে 25 হাইড্রোক্সিলের যে এনজাইমটা তার প্রভাবে ভেঙে 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল তৈরি করে। এই 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরলটা তোমার কিডনিতে, তারপর আবার কিডনিতে আসার পরে 1 আলফা হাইড্রোলের যে এনজাইমটা, এই এনজাইমটা আবার কিন্তু প্যারাথাইরয়েড হরমোন থেকে তৈরি হয়। তাহলে দেখো 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল কিডনিতে আসার পরে প্যারাথাইরয়েড হরমোন একটা এনজাইম তৈরি করে, নাম হচ্ছে 1 আলফা হাইড্রোলেজ, সেটার প্রভাবে কিন্তু তৈরি হয় 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, যাকে আমরা বলি ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম। তার সিনথেসিসটা বললাম। তারপর হচ্ছে তোমার ফাংশনস অফ ভিটামিন ডি। তাহলে দেখো ফাংশনস অফ ভিটামিন ডি বা আসতে পারে যে ফাংশনস অফ কোলিক্যালসিফেরল বা ক্যালসিট্রিয়াল, যেটাই বলো ফাংশনস তো ফাংশন সি। তাহলে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে তোমার মেইনটেন্স ক্যালসিয়াম হোমিওস্টেসিস। দেখো ক্যালসিয়ামের তোমার হোমিওস্টেসিসটা কেমনে মেইনটেইন করে, এটা হচ্ছে তোমার ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ইন দ্য ইন্টেস্টাইন। তাহলে দেখো ভিটামিন ডি তোমার ক্যালসিয়ামের যে তোমার হোমিওস্টেসিসটা বা তার যে ব্যালেন্সটা মেইনটেইন করে, তার প্রথমটা কি করে সে ইন্টেস্টাইনে সে কি করে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা ইনক্রিজ করে। তারপরে হচ্ছে তোমার ইনক্রিজ ক্যালসিয়াম মোবিলাইজেশন ফ্রম দ্য বোনস, মানে বোনস থেকে তোমার ক্যালসিয়াম মোবিলাইজেশন ইনক্রিজ করে। তারপরে যেটা করে তোমার কিডনি থেকে কিন্তু এটা ডিক্রিজ রেনাল ক্যালসিয়াম এক্সক্রিশন। তাহলে রেনাল ক্যালসিয়াম যদি এক্সক্রিশনটা ডিক্রিজ হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমার এটার কিন্তু ইনক্রিজটা বাড়ে, কারণ তার যে এক্সক্রিশনটা যদি তোমার ডিক্রিজ হয় আলটিমেটলি ইনক্রিজটা বাড়ে। তাহলে তোমার ভিটামিন ডি একটা হচ্ছে তার কি মেইনটেন্স ক্যালসিয়াম হোমিওস্টেসিস বা ব্যালেন্সটা তিন ভাবে করে। একটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু আরেকটা বাইবার জন্য একটা কোশ্চেন করতে পারে যে তোমার ভিটামিন ডি ক্যালসিয়ামের যে তোমার অ্যাবজর্পশনটা ইনক্রিজ করার জন্য কোন কোন অর্গানে কাজ করে। একটা হচ্ছে ইন্টেস্টাইন, একটা হচ্ছে বোনস, আর একটা হচ্ছে কিডনিতে। তাহলে ইন্টেস্টাইনে কি করে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা ইনক্রিজ করে, বোনসে তোমার যেটা হচ্ছে ক্যালসিয়ামটা তোমার মোবিলাইজেশন ইনক্রিজ করে। তারপরে হচ্ছে যেটা কিডনিতে হচ্ছে কি ডিক্রিজ রেনাল ক্যালসিয়াম এক্সক্রিশন। তারপরে দেখো দুই স্টিমুলেশন ফসফেট স্টিমুলেস ফসফেট অ্যাবজর্পশন ইন দা ইন্টেস্টাইন। ভিটামিন ডি এর আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ফসফেট অ্যাবজর্পশনটা ইন্টেস্টাইনে ইনক্রিজ করে। আরো ফাংশন হচ্ছে তোমার স্টিমুলেটস দা ক্যালসিফিকেশন অফ বোনস ইন বোথ গ্রোয়িং চিলড্রেন এন্ড অ্যাডাল্টস। আরেকটা তার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্টিমুলেটস দা ক্যালসিফিকেশন অফ বোনস ইন বোথ গ্রোয়িং চিলড্রেন এন্ড অ্যাডাল্টস। এর ফাংশনটা বললাম। তারপরে যে দেখো প্রশ্নটা সেটা হচ্ছে ক্যালসিট্রিয়াল এজ এ হরমোন এক্সপ্লেন। এটা শুধু রিটেনের জন্য না, ভাইবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে দেখো অ্যানসারটা কি বলবা যে ক্যালসিট্রিয়াল এজ এ হরমোন এক্সপ্লেন। আমরা জানি, আমরা যদি একটা শুরুতে যদি একটা হরমোনের যে তোমার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বলি, যে হরমোন তোমার কি হয় একটা নালীবিহীন একটা গ্রন্থি থেকে তৈরি হয়, তারপরে এটা কি ব্লাড দিয়ে পরিবাহিত হয়ে কিন্তু দূরবর্তী স্থানের কাজগুলো সম্পন্ন করে। এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্যটা কি, নালীবিহীন গ্রন্থি থেকে তৈরি হওয়ার পরে ব্লাড দিয়ে এরা তোমার কি হয় পরিবাহিত হওয়ার পরে কিন্তু দূরবর্তী স্থানের কাজগুলা করে এবং স্মল অ্যামাউন্টে তারা কি সিক্রেশনটা হয়। তাহলে দেখো তোমার ক্যালসিট্রিয়াল বা 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল বা ভিটামিন ডি কে হরমোনগুলোর যে ব্যাখ্যাটা দিবে সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে ভিটামিন D3 মানে কোলিক্যালসিফেরল ইজ সিনথেসাইজড ইন দা বডি বাই আলট্রাভায়োলেট রেস অফ দা সানলাইট। তারপরে যেটা the biologically active form of vitamin D calcitriol is produced in the kidney। দেখো কিডনিতে তৈরি হয়। calcitriol has target organs intestine, bone, kidney। যেটা ফাংশনে বলেছিলাম যে ভিটামিন ডি এর কিন্তু কাজ করে কিন্তু তিনটা জায়গায় সেটা কাজ করতে পারে। একটা হচ্ছে তোমার বোনস, কিডনি এবং ইন্টেস্টাইন। তাহলে দেখো এটা কিন্তু আমি যে বললাম যে হরমোনের যে দুই একটা বৈশিষ্ট্য যারা কি তৈরি হয় একটা গ্রন্থির ভিতরে, মানে একটা গ্ল্যান্ডের ভিতরে তারা প্রডিউস হওয়ার পরে কিন্তু কাজ করে কিন্তু দূরবর্তী অন্য একটা জায়গায়। এটাও দেখো সেম তোমার যে কোলিক্যালসিফেরল বা ক্যালসিট্রিয়াল যেটা তোমার কি কিডনিতে প্রডিউস হয়, কিন্তু তারা তাদের যে কাজের ক্ষেত্রটা হচ্ছে ইন্টেস্টাইন, বোনস এবং কিডনিতে। দেখো তৈরি হয় একটা জায়গায় কিন্তু কাজ করতেছে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায়। এটা হরমোনের মতো প্রায় একটা। calcitriol has target organ যেটা বললাম। calcitriol action is similar to the steroid hormones। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে বললাম যে হরমোন, কিন্তু কোন হরমোনের মতো, calcitriol action is similar to the
steroid hormones. It binds to a receptor in the cytosol and the complex acts on the DNA to stimulate the synthesis of ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন। তাহলে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন তৈরির জন্য এটা কিন্তু স্টিমুলেশন দেয়। এটা মনে রাখবা যে একদম জাস্ট স্টেরয়েড হরমোনের মতো। তারপর দেখো কি ক্যালসিট্রাল সিনথেসিস ইন সেলফ রেগুলেটেড বাই এ ফিডব্যাক মেকানিজম। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন হরমোনের কিন্তু একটা হরমোনের যে তোমার সিক্রেশনটা যে রেগুলেশন হয় সেটা কিন্তু অনেক সময় ফিডব্যাক মেকানিজম দিয়ে কিন্তু তার সিক্রেশনটা মেনটেন হয়। এই জায়গায় কিন্তু সেম তোমার ক্যালসিট্রালটাও কিন্তু তার সিনথেসিসটাও কিন্তু সেলফ রেগুলেটেড বাই এ ফিডব্যাক মেকানিজম। তাহলে দেখো তারে হরমোন বলার যে ব্যাখ্যাগুলা তার ভিতরে কিন্তু যেই মানে যেগুলা বলতেই হবে মাস্ট মানে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো একটা কিন্তু বলবা যেটা কিডনিতে প্রোডিউসড হয়, হওয়ার পরে কিন্তু বোনস কিডনি এবং ইন্টেস্টিনে সেটা কিন্তু কাজ করে। এটা কিন্তু পুরোপুরি হরমোনের সাথে বৈশিষ্ট্য মিলে। তারপরে হচ্ছে আরেকটা যেটা বলবো যে সেলফ রেগুলেটেড হয়, কিন্তু যেটা হরমোনের ক্ষেত্রে হয় ফিডব্যাক মেকানিজম দিয়ে সেলফ রেগুলেটেড হয়। তাহলে আরেকটা বলবো যেটা সিমিলার টু দ্য স্টেরয়েড হরমোনস। তারপরে কিন্তু তার ব্যাখ্যাটা বলবো কিসের জন্য সিমিলার বলা হয়। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে সোর্স এন্ড ফাংশন অফ আচ্ছা এক প্রশ্ন একটা বাদ দিয়ে এসেছি, সেটা হচ্ছে ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ ভিটামিন ডি। তাহলে দেখো ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ ভিটামিন ডি যেটা বলবা, ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ ভিটামিন ডি এটা কিন্তু দুই ভাগে করবা, দুইটা আলাদা করে হেডলাইন দিবা। একটা হচ্ছে ইন চিলড্রেন মানে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় ভিটামিন ডি এর অভাবে সেটা হচ্ছে রিকেটস, আর অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা কি বলি অস্টিওমেলেশিয়া। তাহলে বল ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ ভিটামিন ডি চিলড্রেনে হয় তোমার রিকেটস এবং অ্যাডাল্টে হয় কি অস্টিওমেলাসিয়া। এটা বলার সময় কিন্তু এটুকু বললে তো আর তোমার মানে হলো না, একটু যদি আমরা একটু বড় করে লিখতে চাই বা হ্যাঁ ধরো তোমার এটার ভিতরে যদি তোমার নাম্বার থাকে যে 2 3 তাহলে কিন্তু একটু বড় করে লিখতে হবে। তাহলে বড় করে লেখার জন্য কি করবা, রিকেটস এর যে ডেফিনেশনটা দিবা, তার ক্লিনিক্যাল ফিচার গুলা, এটা কিন্তু ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তাহলে রিকেটস এর ডেফিনেশনটা বলবা, বলার পরে তার ক্লিনিক্যাল ফিচার গুলা বলবা, দিল সেম ভাবে তোমার অস্টিওমেলেশিয়া এটাও সেম ডেফিনেশনটা বলবা, তার ক্লিনিক্যাল ফিচার গুলা। আর মানে এই প্রশ্নটা কিন্তু এভাবে আসতে পারে যে তোমার থেকে যে তোমার শর্ট নোট তোমার রিকেটস বা শর্ট নোট অস্টিওমেলেশিয়া বা শর্ট নোট ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ ভিটামিন ডি, তাহলে কিন্তু একটু বড় করে লিখতে হবে, তার ডেফিনেশনটা লিখবা, তার ক্লিনিক্যাল ফিচার গুলা লিখবা এবং তার ডেফিনেশন হ্যাঁ ক্লিনিক্যাল ফিচার মোটামুটি এগুলা দিলে চলবে। এখন আসো ভিটামিন বি কমপ্লেক্স। আচ্ছা দেখো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার নেম দ্য বি কমপ্লেক্স ভিটামিন উইথ অ্যাক্টিভ ফর্ম। তাহলে দেখো বি কমপ্লেক্স ভিটামিনের যে অ্যাক্টিভ ফর্ম সহ প্রশ্নটা কিন্তু আমরা ক্লাসিফিকেশনও পড়েছি। তারপর আরেকটা কোশ্চেন ছিল যে ওয়াটার সলুবল ভিটামিন গুলার ক্লাসিফিকেশন উইথ অ্যাক্টিভ ফর্ম, ওই জায়গায় কিন্তু আমরা পড়েছি। এখন দেখো আবার বলতেছি যে শুধুমাত্র বি কমপ্লেক্স মানে ওয়াটার সলুবল বললে তো তোমার নন বি এবং বি দুইটা, এখন আমরা শুধু বলবো শুধু বি কমপ্লেক্স ভিটামিন গুলার নাম উইথ দ্য অ্যাক্টিভ ফর্ম। তাহলে দেখো ক্লাসিফিকেশনটা হচ্ছে তোমার ভিটামিন বি1, যেটা হ্যাঁ ভিটামিন বি1। আচ্ছা আমরা অনেক কি করি যে একটু মানে ক্লাসিফিকেশন লেখার সময় শুধু ভিটামিন বি1 বি2 বি3 এভাবে দিয়ে দিই, আসলে এটা দিলে কিন্তু মার্কস একটু কম দিবে। তাহলে কিভাবে লিখবা, ভিটামিন বি1 ব্র্যাকেটে কিন্তু তার কেমিক্যাল নেমটা রাসায়নিক নামটা লিখে নিবা, বা এটাও করতে পারো যে তুমি রাসায়নিক নামটা আগে লিখলো তারপরে ব্র্যাকেটে দিলা তার প্রতীক গুলা, যেমন বি1 বি2। তাহলে বি1 তার নাম হচ্ছে কি থায়ামিন, তাহলে তার অ্যাক্টিভ ফর্ম গুলো হচ্ছে তোমার থায়ামিন পাইরোফসফেট। তাহলে বি1 যার কেমিক্যাল নেম হচ্ছে থায়ামিন, অ্যাক্টিভ ফর্ম হচ্ছে থায়ামিন পাইরোফসফেট। তারপরে বি2 কেমিক্যাল নেম হচ্ছে রিবোফ্লাভিন, তার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে দুইটা এফএমএন এবং এফএডি। তারপর হচ্ছে বি3 তার কেমিক্যাল নেম হচ্ছে নায়াসিন, তার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে এনএডি প্লাস এনএডিপি প্লাস। তারপর হচ্ছে তোমার বি5, দেখো এখানে কিন্তু বি1 বি2 বি3 কিন্তু বি4 কিন্তু নাই, এটা কিন্তু মনে রাখবা। তারপর হচ্ছে বি5 হচ্ছে তোমার কি কেমিক্যাল নেম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, তার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে কোএনজাইম এ বা সংক্ষেপে বলা হয় কোয়ে। তারপরে হচ্ছে বি6 যেটাকে বলা হয় কি পাইরিডক্সিন, তার কেমিক্যাল নেম হচ্ছে পাইরিডক্সাল ফসফেট। বি12
হচ্ছে বলা হয় কি কোবালামিন, তার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে তোমার মিথাইল কোবালামিন অথবা কি ডিঅক্সি এডিনোসাইল কোবালামিন, ডিঅক্সি এডিনোসাইল কোবালামিন। তারপর হচ্ছে ফলিক অ্যাসিড যেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে টেট্রাহাইড্রোফোলেট, আর বায়োটিন যেটা হচ্ছে তোমার বায়োটিন কোএনজাইম। তাহলে দেখো B1 B2 B3 B5 B6 B12, তাহলে B4 নাই, তারপরে 6 এর পরে 7 8 9 10 11 নাই, তারপরে আলাদা দুটো আছে ফলিক অ্যাসিড এবং বায়োটিন। তাহলে সুন্দর করে ক্লাসিফিকেশন দেওয়ার পরে কিন্তু মানে এমন ভাবে লিখবা, তাদের B1 B2 লিখবা, লেখার পরে তাদের কেমিক্যাল নেমটা লিখবা, লেখার পরে যেহেতু বলছে যে অ্যাক্টিভ ফর্ম, তারপরে অ্যাক্টিভ ফর্ম গুলা শিখে সুন্দর করে বলবা। তারপরে প্রশ্নটা দেখো, সোর্স ফাংশনস এন্ড ডিসঅর্ডার অফ ভিটামিন B1। দেখো ভিটামিন B1 বা এমন করে আসতে পারে যে সোর্স ফাংশনস এন্ড ডিসঅর্ডার অফ থায়ামিন, এভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। তাহলে যেটা ইয়া করবা তার হ্যাঁ সোর্স গুলা বলবা, বলার পরে হচ্ছে তোমার ফাংশনস এবং ডিসঅর্ডার। তাহলে দেখো আচ্ছা, সোর্সটা বলবা এনিম্যাল সোর্স এবং প্ল্যান্ট সোর্স, দুইটা আলাদা করে তার সোর্স গুলা বলবা। বলার পরে হচ্ছে ফাংশন গুলা। তাহলে দেখো আমি ফাংশন গুলো বলতেছি। একটা হচ্ছে তোমার ফাংশনস, যেটা হচ্ছে তোমার thiamine has a central role in energy yielding metabolism and especially the metabolism of carbohydrate। তাহলে দেখো তার ফাংশন গুলোর মধ্যে প্রথম যেটা বললাম কি থায়ামিন হ্যাজ এ সেন্ট্রাল রোল ইন এনার্জি ইয়েল্ডিং মেটাবলিজম এন্ড স্পেশালি দ্য মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট। মানে থায়ামিনের যে প্রধান ইয়াটা হচ্ছে তার যে ফাংশন বা ব্যবহারটা হচ্ছে কি এনার্জি মেটাবলিজম বা কার্বোহাইড্রেট মেটাবলিজমে কিন্তু তার ইয়া প্রধান, এটা হচ্ছে তার ফার্স্ট কাজ। তার ভিতরে কিন্তু কার্বোহাইড্রেট মেটাবলিজমের ভিতরে হচ্ছে তোমার পাইরুভেট, ডিহাইড্রোজেনেস, তারপরে হচ্ছে তোমার কিটো ট্রান্সকিটোলেস এটসেট্রা। তাহলে দেখো B1 এর যে প্রথম যে ইয়াটা বললাম তার কাজটা হচ্ছে তোমার থায়ামিন হ্যাজ এ সেন্ট্রাল রোল ইন এনার্জি ইয়েল্ডিং মেটাবলিজম এন্ড স্পেশালি দা মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, এটা বলবা। বলার পরে যেটা বলবো হচ্ছে থায়ামিন পাইরোফসফেট অ্যাক্ট এজ এ ফসফেট ডোনার অফ pyrophosphorylation of the nerve membrane sodium transport channel, thus plays important role in transmission of the nerve impulse। তাহলে দেখো প্রথম যেটা ফাংশনটা বললাম হচ্ছে তোমার কার্বোহাইড্রেট মেটাবলিজম বা এনার্জি প্রডিউসের ক্ষেত্রে তার প্রথম ফাংশনটা। দুই নম্বরটা হচ্ছে কি এটা নার্ভ ইম্পালসে কিন্তু নার্ভ ইম্পালসটাকে ইনক্রিজ করে। তারপরে যেটা সেটা হচ্ছে কজ রেপিড গ্লুকোজ অক্সিডেশন উইদাউট সিএনএস। তারপরের ফাংশনটা হচ্ছে তোমার গ্লুকোজ অক্সিডেশনটা কিন্তু করে রেপিডলি গ্লুকোজ অক্সিডেশন করে উইদিন সিএনএস, সিএনএস এর ভিতরে গ্লুকোজের যে অক্সিডেশনটা সেটা কিন্তু র্যাপিডলি করে। তারপরে যেটা হচ্ছে এসেনশিয়াল ফর গুড এপিটেট এন্ড নরমাল ডাইজেশন। তাহলে গুড এপিটেট এবং নরমাল ডাইজেশনের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। পরে দেখো ডিসঅর্ডার অফ ভিটামিন B1। তাহলে ভিটামিন B1 এর যে ডিসঅর্ডার গুলো একটা হচ্ছে তোমার বেরিবেরি, তারপর হচ্ছে অ্যাকিউট পার্নিসিয়াস বেরিবেরি, দেন হচ্ছে ওয়ারনিক্স করসাকফ সিনড্রোম। তাহলে বেরিবেরি মানেটা কি এ ক্রনিক পেরিফেরাল নিউরাইটিস হুইচ মে অর মে নট বি অ্যাসোসিয়েটেড উইথ হার্ট ফেলিওর এন্ড ইডিমা। তাহলে বেরিবেরিটা হচ্ছে কি একটা ক্রনিক পেরিফেরাল নিউরাইটিস, মানে একটা তোমার পেরিফেরাল নিউরাইটিসের একটা প্রবলেম, যেটা কি তোমার মে অর মে নট বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য কি হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর সাথে কিন্তু এটার সম্পর্ক থাকতেও পারে বা না থাকতে পারে। তারপরে যেটা হচ্ছে অ্যাকিউট বেরিবেরি, অ্যাকিউট পার্নিসিয়াস বেরিবেরি, এটা হচ্ছে তোমার ইন হুইচ, এটাতে কি হয় দেখো হার্ট ফেলিওর এন্ড মেটাবলিক অ্যাবনরমালিটিস প্রিডমিনেন্স, এটাতে কিন্তু হার্ট ফেলিওর প্রেজেন্ট থাকবে। যেটা বললাম বেরিবেরিতে কিন্তু হার্ট ফেলিওর থাকতে পারে না থাকতে পারে, কিন্তু অ্যাকিউট পার্নিসিয়াস বেরিবেরিতে কিন্তু হার্ট ফেলিওরটা প্রেজেন্ট থাকবে। তারপর হচ্ছে ওয়ারনিক্স করসাকফ সিনড্রোম, যেটা এটা হচ্ছে which is associated especially with alcohol and drug abuse, it is irreversible, এটা হচ্ছে ইরিভার্সিবল। তাহলে দেখো এটা তোমার কি অ্যালকোহল এবং ড্রাগ অ্যাবিউজের সাথে এটা রিলেটেড। তারপরে প্রশ্নটা হচ্ছে সোর্স ফাংশন এন্ড ডিসঅর্ডার অফ ফলিক অ্যাসিড। দেখো সোর্স, তাহলে সোর্সটা তোমরা পড়ে নিবা ফলিক অ্যাসিডের সোর্সটা। তারপরে হচ্ছে ফাংশন, যেটা তার ফাংশন গুলো হচ্ছে একটা হচ্ছে তোমার টেট্রাহাইড্রোফোলেট ক্যান ক্যারি 1 কার্বন ইউনিটস ফর বায়োসিনথেসিস অফ এ ভ্যারাইটি অফ বায়োমলিকুলস। তাহলে তার যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে কি টেট্রাহাইড্রোফোলেট ক্যান ক্যারি 1 কার্বন ইউনিটস ফর
বায়োসিনথেসিস অফ ভ্যারাইটি অফ বায়োমলিকুলস। এক্সাম্পল হচ্ছে তোমার কি মিথিওনিন, সেরিন, মানে অ্যামাইনো অ্যাসিড গুলা কিন্তু এটা তৈরি করে। এক কার্বন বিশিষ্ট যে অ্যামাইনো অ্যাসিড গুলো এটা কিন্তু বায়োসিনথেসিসে কিন্তু হেল্প করে। ইট ইজ ইনভলভ ইন টাইরোসিন মেটাবলিজম এন্ড ফরমেশন অফ আরবিসি। তার আরেকটা ফাংশন হচ্ছে এটা টাইরোসিনের যে তোমার মেটাবলিজম, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের মেটাবলিজম এবং আরবিসি ফরমেশনে কিন্তু এটা ইনভলভমেন্ট থাকে ফাংশন গুলো। তারপর দেখো ডিসঅর্ডার অফ ফলিক অ্যাসিড। তাহলে ফলিক অ্যাসিডের ডিসঅর্ডার বা ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো হচ্ছে তোমার একটা হচ্ছে কি মেগালোব্লাস্টিক এনিমিয়া, আর একটা হচ্ছে তোমার নিউরাল টিউব ডিফেক্ট। তাহলে মেগালোব্লাস্টিক এনিমিয়া যদি বলা যায় মেগালোব্লাস্টিক এনিমিয়া, তারপরে বলতে পারে যে মেগালোব্লাস্টিক এনিমিয়াটা কিভাবে হয়। তাহলে শর্টকাট যদি বলা যায় ডিফিসিয়েন্সি অফ ফলিক অ্যাসিড, এটা থেকে তোমার কি হয় ডিক্রিজ সিনথেসিস অফ পিউরিনস এন্ড থাইমিডিন। এটা তোমার কি করে ডিক্রিজ সিনথেসিস অফ পিউরিন এন্ড থাইমিডিন। এটা এরপরে যেটা হয় তোমার বোন মেরো সেল ক্যান নট সিনথেসাইজ ডিএনএ। তারপরে যেটা হয় সেল ক্যান নট ডিভাইড, সেল বিকাম লার্জার ফর্মিং মেগালোব্লাস্ট। দেখো মেগালোব্লাস্টিক যে এনিমিয়াটা এটার তোমার মেকানিজমটা হচ্ছে কি যদি তোমার ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয় এর ফলে কিন্তু তোমার পিউরিন এবং যে থাইমিডিনটার কিন্তু সিনথেসিসটা কম হয়। এর ফলে যেটা হয় তোমার বোন মেরুতে সেলের যে তোমার সিনথেসিসটা কম হয় এবং ডিএনএটা বোন মেরু সেল ক্যান নট সিনথেসাইজ ডিএনএ, মানে বোন মেরুতে ডিএনএটা সিনথেসিসটা কম হয়। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে সেল ক্যান নট ডিভাইড। যদি তোমার ডিএনএটা সিনথেসিস না হয় বা ডিএনএটা তৈরি না হলে কিন্তু সেল ডিভিশনটাও হয় না। এর ফলে কি হয় সেল ডিভিশন না হলে কিন্তু লার্জার মেগালোব্লাস্ট গুলো তৈরি হয়। এটা হচ্ছে আমার মেগালোব্লাস্টিক এনিমিয়ার মেকানিজম। তবে নিউরাল টিউব ডিফেক্ট যেটা বললাম 2 নম্বরে, তার ভিতরে বলবা যে স্পাইনা বাইফিডা এনকেফালোপ্যাথি বলতে পারো। এখন দেখো তারপরে যে প্রশ্নটা হোয়াট ইজ ফলেট ট্রিপ, এটা কিন্তু রিটেনের জন্য যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিন্তু ভাইবার জন্য। দেখো ফলেট ট্রিপটা কিভাবে হয়। আচ্ছা দেখো ফলেট ট্রিপটা পড়ার আগে আমরা সোর্স ফাংশনস এন্ড ডিসঅর্ডার অফ ভিটামিন বি12 এটা পড়লে একটু ওটা মানে ইজি হবে একটু। আগে আমরা ওটা পড়ে নিই ভিটামিন বি12 টা। তাহলে ভিটামিন বি12 এর সোর্সটা তোমরা পড়ে নিবা। তারপরে হচ্ছে তার ফাংশন গুলো দেখো। ভিটামিন বি12 এর যে ফাংশনটা একটা হচ্ছে তোমার ভিটামিন বি12 ইজ রিকোয়ার্ড ফর দ্য অ্যাকশন অফ 3 এনজাইম। এটা 3টা এনজাইমের অ্যাকশনের জন্য এটা কিন্তু প্রয়োজন। 3টা এনজাইমের উপর কাজ করে। একটা হচ্ছে তোমার মিথাইল অ্যালোনাইল কোএনজাইম মিউটেস একটা এনজাইম। বললাম যে ভিটামিন বি12 ইজ রিকোয়ার্ড ফর অ্যাকশন অফ 3 এনজাইম। তার মধ্যে একটা হচ্ছে মিথাইল অ্যালোনাইল কোএনজাইম মিউটেস, তারপর হচ্ছে লিউসিন অ্যামিনো মিউটেস, তারপরে হচ্ছে মিথিওনিন সিনথেস। এই 3টা এনজাইমের উপর তার একটা প্রভাব আছে। তারপরে হচ্ছে তোমার দুই যেটা বলবা এসেনশিয়াল ফর ম্যাচুরেশন অফ আরবিসি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভিটামিন বি12টা কিন্তু আরবিসির ম্যাচুরেশনের জন্য এসেনশিয়াল। তারপরে একটা হচ্ছে নেসেসারি ফর দ্য সিনথেসিস অফ ডিএনএ। তাহলে ডিএনএ সিনথেসিস, আরবিসি ম্যাচুরেশন এবং 3টা এনজাইম তাদের অ্যাকশনের উপর কিন্তু ভিটামিন বি12 এর একটা এইগুলো হচ্ছে তার ভিটামিন বি12 এর কাজ। তারপরে দেখো ফাংশন অফ ডিসঅর্ডার অফ ভিটামিন বি12। দেখো কি কি ডিসঅর্ডার গুলো হয় ভিটামিন বি12 এর জন্য। একটা হচ্ছে মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়, পার্নিসিয়াস এনিমিয়া হয়, তারপরে হচ্ছে তোমার পেরিফেরাল নিউরোপ্যাথি। তাহলে ডিসঅর্ডার গুলো হচ্ছে মেগালোব্লাস্টিক এনিমিয়া, পার্নিসিয়াস এনিমিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি। এখন যেটা বললাম যে হোয়াট ইজ ফলেট ট্রিপ, এটাতে কি বলবা হোয়াট ইজ ফলেট ট্রিপ বা তার ডেফিনেশনটা বলবা। বলার পরে বা আসতে পারে মেকানিজম অফ ফলেট ট্রিপ কি বলবা। দেখো ফলেট ট্রিপ যে হাইপোথিসিস বা তার যে মেকানিজমটা কি, ইন ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি ইনক্রিজড ফলেট লেভেল আর অবজার্ভ ইন দ্য প্লাজমা। মানে হচ্ছে কি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে কিন্তু ভিটামিন বি12 এর ঘাটতিতে প্লাজমার ভিতরে কিন্তু ফলেটের যে পরিমাণটা কিন্তু ইনক্রিজড হয়। ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি হলে ফলেটের অ্যামাউন্টটা প্লাজমাতে ইনক্রিজড হয়। এবং একই সাথে দেখো যেটা অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম পাথওয়ে ফর দ্য কনভার্সন অফ N5 মিথাইল tetrahydrofolate to tetrahydrofolate is blocked and body tetrahydrofolate pool is reduced. তাহলে দেখো যদি তোমার ভিটামিন বি12টা ডেফিসিয়েন্সি হয় তার ফলে কিন্তু তোমার ফলেটের যে লেভেলটা এটা কিন্তু ইনক্রিজ করে। একই সাথে কিন্তু তোমার যেটা হচ্ছে তোমার একটা এনজাইম যেটা তোমার হচ্ছে হিমোসিস্টিনিন মিথাইল ট্রান্সফারেজ, এই এনজাইমটা কিন্তু কমে যায়। তাহলে ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি হলে
ফলেট লেভেলটা ইনক্রিজ করলেও যেটা তোমার ডিক্রিজ হয় সেটা হচ্ছে তোমার এনজাইমটার হিমোসিস্টিন মিথাইল ট্রান্সফারেজ, এই এনজাইমটা কিন্তু তোমার ডিক্রিজ হয়। এখন দেখো এনজাইমটার পরিমাণ ডিক্রিজ হলে সমস্যাটা কি, এই এনজাইমটা তোমার কি করে 9,5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেটকে কিন্তু টেট্রাহাইড্রোফোলেটে কনভার্ট করে। এখন যেহেতু এনজাইমটা তোমার কি হয় ডিক্রিজ হয় বা তার অ্যামাউন্টটা লো হয়ে যায়, এর ফলে কিন্তু N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট গুলো তো কিন্তু টেট্রাহাইড্রোফোলেটে কনভার্ট হতে পারে না, যার ফলে কিন্তু তোমার ফলিক অ্যাসিডটাও তৈরি হয় না। এটাই হচ্ছে তোমার ফলেট ট্রেপ। তাহলে দেখো যেটা বলবা ফলেট ট্রেপ এরিয়াটা হচ্ছে তোমার ইন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ইনক্রিজড ফলেট লেভেলস আর অবজার্ভড ইন প্লাজমা, প্লাজমাতে ফলেটটা বেড়ে যায় তার ডেফিসিয়েন্সিতে। এর ফলে যেটা হয় অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম হিমোসিস্টিন মিথাইল ট্রান্সফারেজ ইজ লো ইন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, একই সাথে কিন্তু তোমার এনজাইমটা পরিমাণটা কমে যায়। অ্যাজ এ রেজাল্ট the only major pathway for the conversion of N5 methyl tetrahydrofolate to টেট্রাহাইড্রোফোলেট, N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে যে শুধু টেট্রাহাইড্রোফোলেটটা তৈরি হয় এটা কিন্তু ব্লকড হয়ে যায় ওই এনজাইমটা কম থাকার কারণে। টেট্রাহাইড্রোফোলেট পলিস রিডিউস, যার ফলে কি টেট্রাহাইড্রো এই যে তাদের যে কনভার্সনের ফলে যে টেট্রাহাইড্রোফোলেটটা তৈরি হয় তার পরিমাণটাও কমে যায়। এর ফলে যেটা হয় এসেনশিয়ালি অলমোস্ট দ্য এন্টায়ার বডি ফলেট বিকামস ট্র্যাপড ইন, এর ফলে যেটা হয় তোমার ফলেটটা কিন্তু N5 মিথাইল টেট্রাহাইড্রোফোলেটে ট্র্যাপড হয়ে যায় এবং এটাকেই বলা হয় কিন্তু ফলেট ট্রেপ। তারপরে দেখো ভিটামিন সি। আচ্ছা ভিটামিন সি থেকে যে প্রশ্নগুলো সেটা হচ্ছে তোমার সোর্স ফাংশনস অফ ভিটামিন সি অথবা অ্যাসকর্বিক অ্যাসিড আসতে পারে, ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ ভিটামিন সি, শর্ট নোট আসতে পারে কিন্তু স্কারবি। স্কারবির প্রশ্নটা কিন্তু শর্ট নোটটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো ভিটামিন সি এর সোর্স গুলা তোমরা ভিটামিন সি এর সোর্স গুলা পড়ে নিবা, সোর্সটা পড়ার পরে দেখো তার ফাংশন গুলা কি কি, ভিটামিন সি এর যে ফাংশন গুলা, ভিটামিন সি এর ফাংশন এবং তার ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার যেটাকে আমরা বলি কি স্কারবি, দুটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিটেনের জন্য। তাহলে দেখো ফাংশন গুলা বলি, ফাংশন অফ ভিটামিন সি হেল্পস ইন কোলাজেন সিনথেসিস, এই কোলাজেন সিনথেসিসে কিন্তু হেল্প করে। যে কোলাজেনটা আমাদের কি কাজ করে, আমাদের যে তোমার বোনস, এই বোনস গুলা তৈরিতে কিন্তু কোলাজেনটা ব্যবহৃত হয়। তাহলে হেল্পস ইন কোলাজেন সিনথেসিস। তারপর হচ্ছে তোমার ভিটামিন সি ইজ রিকোয়ার্ড ফর দ্য মেইনটেনেন্স অফ নর্মাল কানেকটিভ টিস্যু অ্যাজ ওয়েল এজ ওন্ড হিলিং। তাহলে ওন্ড হিলিং এবং এই যে নর্মাল যে কানেকটিভ টিস্যু এটা ব্যালেন্সটা মেনটেন করতে কিন্তু ভিটামিন সিটা ব্যবহৃত হয়। ইট অ্যাক্ট অ্যাজ এন অ্যান্টিঅক্সিডেন্ট। আরেকটা আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন গুলা বলার সময় কিন্তু বলেছিলাম যে তোমার ভিটামিন সি একটা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, তাহলে তার একটা ফাংশন হচ্ছে কি অ্যাক্ট অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্ট। তারপরে দেখো ইট ইজ রিকোয়ার্ড ফর ডিগ্রেডেশন অফ টাইরোসিন, টাইরোসিনের ডিগ্রেডেশনে হেল্প করে। ইট ইজ রিকোয়ার্ড ফর সিনথেসিস অফ এপিনেফ্রিন ফ্রম টাইরোসিন এট দ্য স্টেপ অফ ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ। তারপরে হচ্ছে তোমার ইট ইজ রিকোয়ার্ড ফর দ্য অ্যাসিড সিনথেসিস এট দ্য স্টেপ অফ 7 আলফা হাইড্রোলেজ। যাই হোক তোমরা মেন যেগুলা বলবা যে ফাংশন গুলাতে যেটা বলবা যে যদি এত যদি সহজ গুলা বলতে চাও সেটা হচ্ছে হেল্পস ইন কোলাজেন সিনথেসিস, ভিটামিন সি ইজ রিকোয়ার্ড ফর দ্য মেইনটেনেন্স অফ নর্মাল কানেকটিভ টিস্যু অ্যাজ ওয়েল এজ ওন্ড হিলিং, অ্যাক্ট এজ অ্যান্টিকোয়াগুলেন্ট। তারপরে যেটা বলবা ইট হেল্পস ইন অ্যাড্রিনোকর্টিকোস্টেরন হরমোন সিক্রেশন, এটাও কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোস্টেরন হরমোনটা সিক্রেশন করে। তারপরে যেটা হচ্ছে ইট হেল্পস ইন আয়রন অ্যাবজর্পশন ফ্রম দ্য ইন্টেস্টাইন বাই রিডিউসিং ফেরিকাইন টু দ্য ফেরাসয়েন। এটা তার একটা আরেকটা হচ্ছে তোমার আয়রন অ্যাবজর্পশনটা কিন্তু ইন্টেস্টাইনে শিফট করে রিডিউস করে এগুলো। তারপরে যেটা বলবো ইট প্রমোটস দ্য কনভার্সন অফ ফলিক অ্যাসিড ইন ইটস অ্যাক্টিভ ফর্ম টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড এন্ড দেয়ারবাই টেক ম্যাচুরেশন প্রসেস অফ আরবিসি, মানে আরবিসি এর যে ম্যাচুরেশন প্রসেস সেটাতেও কিন্তু ভিটামিন সি অংশগ্রহণ করে। তারপরে দেখো ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ ভিটামিন সি। তাহলে ভিটামিন সি এর যে ডিফিসিয়েন্সি ডিসঅর্ডারটা আমরা এটা সবাই জানি, এটা হচ্ছে কি স্কারবি। এটা ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ ভিটামিন সি হচ্ছে স্কারবি। তাহলে দেখো শর্ট নোট যে পরের প্রশ্নটা স্কারবি, তাহলে স্কারবির শর্ট নোট দেওয়ার সময় কিন্তু স্কারবির ডেফিনেশন গুলা বলবা, স্কারবির যে সিমটমস গুলা এবং তার প্রিভেনশনটা। তাহলে ডেফিনেশনটা কি বলবা,
The disease which is caused by severe deficiency of ascorbic acid is called scurvy. স্কারবিটা হচ্ছে কি তোমার, যেটা মানে স্কারবিটা কিন্তু ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি হলেই হয় না, এটা কিন্তু সিভিয়ার হওয়া লাগবে। তাহলে ডিজিজ হুইচ ইজ কজড বাই সিভিয়ার, এই শব্দটা কিন্তু মনে রাখা লাগবে যে কজড বাই সিভিয়ার ডিফিসিয়েন্সি অফ অ্যাসকর্বিক অ্যাসিড ইজ কল্ড দা স্কারবি। দ্য স্কারবি সিম্পটম গুলো হচ্ছে দেখো কি, hemorrhage from the mucous membrane of mouth, nose, GIT, the patient present with gum bleeding, bleeding spot and purpural spot। তাহলে যেটা হচ্ছে কি হেমোরেজ হয়, এটা হেমোরেজটা হয় তোমার মিউকাস মেমব্রেন অফ দ্য মাউথ, নোজ, জিআইটি এবং পেশেন্ট যেটা তোমার প্রেজেন্ট করবে সেটা হচ্ছে ব্লিডিং স্পট থাকবে এবং পারপিউরাল স্পটটা থাকবে। তারপরে হচ্ছে তোমার মাস্কুলার উইকনেস, এটাও তার একটা সিমটমস। গামস শোজ সোয়েলিং, টেন্ডারনেস, রেডনেস, আলসিরেশন এন্ড ইভেন গ্যাংগ্রিন, গ্যাংগ্রিনটা কিন্তু থাকতে পারে। পেন এন্ড সোয়েলিং ইন দ্য জয়েন্ট, জয়েন্টে পেন এবং সোয়েলিংটা থাকবে। ডিলেড ওন্ড হিলিং ডিউ টু ডিফেক্টিভ কোলাজেন সিনথেসিস। তারপরে ডেফিনেটিভ ডিফেক্ট ইন স্কেলেটাল ক্যালসিফিকেশন, লুজিং অফ টিথ এন্ড এসেনশিয়াল অফ বোন গ্রোথ, সাসসেপ্টেবিলিটি টু ইনফেকশনস, ডেন্টাল কিরিস এন্ড ডেন্টাল কিরিস। তাহলে দেখো স্কারবির কিন্তু সিমটমস গুলা খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা দেখো কিন্তু বাহ্যিকভাবে কিন্তু সিমটম গুলা মানে সহজে বুঝতে পারা যায়। তাহলে সিমটম গুলো হচ্ছে কি, হেমোরেজ ফ্রম দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য মাউথ, নোজ, জিআইটি, এটা মাস্কুলার উইকনেস, গামস শোজ সোয়েলিং, টেন্ডারনেস, রেডনেস, আলসিরেশন, ইভেন গ্যাংগ্রিন, পেন এন্ড সোয়েলিং ইন দ্য জয়েন্ট, ডিলেড ওন্ড হিলিং ডিউ টু ডিফেক্টিভ কোলাজেন সিনথেসিস, definitive defect in skeletal calcification, losing of teeth and cessation of bone growth, susceptibility to infection, dental caries and dental caries। তারপরে দেখো প্রিভেনশন, তাহলে স্কারবি প্রিভেনশনটা কিভাবে করবা দেখো, যেহেতু তোমার স্কারবিটার মেইন কারণ হচ্ছে কি সিভিয়ার ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি, তাহলে তার প্রিভেনশনটা কি, ভিটামিন সিটা আমাদের বেশি করে খেতে হবে। কিন্তু দেখো প্রিভেনশনটা কি, অ্যাডমিনিস্ট্রেশন অফ হাই ডোজ অফ অ্যাসকর্বিক অ্যাসিড, টেকিং অফ সাইট্রাস ফুড। তাহলে সাইট্রাস ফুড যেমন সোর্স অফ ভিটামিন সি, দেখবা ভিটামিন সি এর সোর্সের ভিতরে দেখবা সাইট্রাস ফুড গুলা, যেমন লেমন, অরেঞ্জ, এগুলা দেখবা সাইট্রাস ফুড গুলা তার সোর্স। তাহলে সাইট্রাস ফুড এবং হাই ডোজ অফ অ্যাসকর্বিক অ্যাসিডটা আমাদের ইনটেক করতে হবে। এখন আসো মিনারেলস এর ভিতরে। আচ্ছা, মিনারেলস প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ডিফাইন এন্ড ক্লাসিফাই ট্রেস এলিমেন্ট। তাহলে ডিফাইন এন্ড ক্লাসিফাই ট্রেস এলিমেন্ট। আচ্ছা, ট্রেস এলিমেন্টটা পড়ার আগে তোমরা এটাও একটু পড়তে পারো যে আচ্ছা মিনারেল যেহেতু, তাহলে ডিফাইন এন্ড ক্লাসিফাই মিনারেলস এটা আগে পড়বা, তারপরে হচ্ছে ডিফাইন এন্ড ক্লাসিফাই ট্রেস এলিমেন্ট। তাহলে আমি ডিফাইন মিনারেলস এর ডেফিনেশন এবং ক্লাসিফিকেশনটা আগে বলি, তারপরে হচ্ছে ট্রেস এলিমেন্ট। তাহলে তো মিনারেলসটা কি, these are inorganic water soluble non-calorigenic elements which are not destroyed in food preparation and are required by the organism for its growth and maintenance of vital processes essential for life। দেখো these are inorganic, ভিটামিনস এর ডেফিনেশনের শুরুতে কিন্তু বলেছিলাম these are organic এবং মিনারেলস গুলো কিন্তু ইনঅর্গানিক। these are inorganic এবং এরা কিন্তু দেখো ওয়াটার সলুবল, কিন্তু ভিটামিনস গুলা ভিটামিনস এর ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু ম্যাক্সিমাম ভিটামিনস গুলাই কিন্তু তোমার ওয়াটার ইনসলুবল, এটা কিন্তু এরা সবাই কিন্তু ওয়াটার সলুবল। দিজ আর ইনঅর্গানিক ওয়াটার সলুবল, এরা নন ক্যালোরিজেনিক, ভিটামিনস গুলো আমার নন ক্যালোরিজেনিক, মিনারেলস গুলো নন ক্যালোরিজেনিক এলিমেন্টস হুইচ আর নট ডেস্ট্রয়েড ইন ফুড প্রিপারেশন। দেখো এরা কিন্তু খাদ্য তৈরি বা খাবার রান্না করার সময় কিন্তু এরা ডেস্ট্রয়েড হয় না। প্রিপারেশন এন্ড রিকোয়ার্ড বাই দ্য অর্গানিজম ফর ইটস গ্রোথ এন্ড মেইনটেনেন্স অফ দ্য ভাইটাল প্রসেস এসেনশিয়াল ফর লাইফ। ডেফিনেশনটা বললাম। তারপরে মিনারেলস এর যে ক্লাসিফিকেশনটা, মিনারেলস কে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার মেক্রো মিনারেলস অথবা তার আরো নাম হচ্ছে প্রিন্সিপাল অথবা মেজর এলিমেন্ট। তাহলে প্রথমটা হচ্ছে মেক্রো মিনারেলস, প্রিন্সিপাল অথবা মেজর এলিমেন্টস, আরেকটা হচ্ছে মাইক্রো মিনারেলস যেটাকে আমরা বলি ট্রেস এলিমেন্ট। এই জন্য বললাম ট্রেস এলিমেন্ট পড়ার আগে কিন্তু মিনারেলসটা একটু পড়তে হবে। তাহলে মেক্রো মিনারেলস কারা, যেটা হচ্ছে তোমার these are the minerals required in amounts greater than 100 মিলিগ্রাম পার ডে। তাহলে মেক্রো হচ্ছে মানে অ্যামাউন্টটা একটু বেশি, বা প্রিন্সিপাল বা মেজর হচ্ছে যেটা আমার ডেইলি 100 মিলিগ্রামের বেশি ইনটেক করতে হয়, সেটা হচ্ছে আমার মেক্রো মিনারেলস। তাহলে দেখো এক্সাম্পল গুলা কি, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, ক্লোরাইড ইত্যাদি। আর মাইক্রো মিনারেলস বা ট্রেস এলিমেন্ট, তাহলে মাইক্রো মানে তোমার ক্ষুদ্র, মানে কম পরিমাণে, তাহলে কম কতটুকু, লেস দেন 100 মিলিগ্রাম পার ডে।
তাহলে মোর দেন 100 মিলিগ্রাম পার ডে হচ্ছে ম্যাক্রো, আর লেস দেন 100 মিলিগ্রাম পার ডে হচ্ছে মাইক্রো, অর যাকে আমরা বলি ট্রেস এলিমেন্ট। তাহলে ট্রেস এলিমেন্টের এক্সাম্পল গুলো হচ্ছে তোমার ক্রোমিয়াম, কপার, কোবাল্ট, আয়রন, আয়োডিন, তারপরে ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, তারপরে সিলিকন, জিঙ্ক, ফ্লোরাইড, নিকেল ইত্যাদি, আর্সেনিক। এখন দেখো পরের যে প্রশ্নটা হচ্ছে, তাহলে ডিফাইন এন্ড ক্লাসিফাই ট্রেস এলিমেন্ট। এখন আসো ট্রেস এলিমেন্টের ভিতরে। তাহলে ট্রেস এলিমেন্ট মানে কি, যেটা আমরা একটু আগে পড়লাম, দিজ আর দ্য মিনারেলস রিকোয়ার্ড ইন অ্যামাউন্টস লেস দেন 100 মিলিগ্রাম পার ডে, তারাই হচ্ছে আমার ট্রেস এলিমেন্ট। তারপরে ডেফিনেশনটা দেওয়ার পরে 2-3টা এক্সাম্পল দিতে পারবো। এন্ড ক্লাসিফাই, আচ্ছা ট্রেস এলিমেন্টের তো ক্লাসিফিকেশনটা ওটা একটু প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। তাহলে প্রশ্নটা হবে কি ডিফাইন এন্ড ক্লাসিফাই। ডিফাইন এন্ড ক্লাসিফাই হচ্ছে তোমার মিনারেলস, তারপরে আবার আলাদা করে হচ্ছে তোমার ডিফাইন ট্রেস এলিমেন্ট। ট্রেস এলিমেন্টের ভিতরে তো আসলে ক্লাসিফিকেশন নাই, এটা ক্লাসিফিকেশনটা হবে তোমার মিনারেলস এর ক্লাসিফিকেশন। তারপরে আছে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার ইনুমেরেট 4 ইম্পর্টেন্ট মাইক্রো মিনারেলস উইথ দেয়ার ফাংশনস এন্ড ডিসঅর্ডার। তাহলে 4টা দেখো মাইক্রো মিনারেলস মানে হচ্ছে ট্রেস এলিমেন্ট গুলা, তাহলে যে কোনো 4টা মাইক্রো মিনারেলস বা ট্রেস এলিমেন্টের ফাংশন এবং ডিসঅর্ডার, তার সাথে তোমরা যেটা করতে পারো কি শুধু ফাংশন ডিসঅর্ডার না, সোর্স, ফাংশন এবং ডিসঅর্ডার 4টা শিখে নিবা, প্লাস কোন 4টা শিখবা যেগুলো দেখবা আবার আলাদা করে প্রশ্ন আসে, যেমন কি ক্যালসিয়াম থেকে আলাদা করে প্রশ্ন আসে, তারপরে তোমার আয়োডিন থেকে আলাদা করে প্রশ্ন আসে, আয়রন থেকে আসে। তো এমন 4টা শিখবা যে 4টা তোমার কিন্তু আলাদা করে প্রশ্ন আসে, সেগুলো শিখবা। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমরা যদি আলাদা করে বলি, তাহলে এটা আমি একসাথে না বলে আমরা পিছনে আলাদা করে বলতেছি। দেখো 3 নাম্বার যেটা সোর্স, ফাংশনস এন্ড ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ ক্যালসিয়াম, দেখো এটা বললে কিন্তু আমার উপরের যে 4টা মানে 4 মাইক্রো মিনারেলস বলেছিলাম তার একটা কিন্তু হয়ে যাবে যদি আমরা ক্যালসিয়ামটা পড়ি। তাহলে আসো ক্যালসিয়ামের ভিতরে ক্যালসিয়ামের সোর্স গুলো দেখো। ক্যালসিয়ামের যে সোর্স গুলো সেটা হচ্ছে তোমার মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস, তারপরে গ্রিন লিফি ভেজিটেবলস, হোল ফিশ, ফ্রুটস, সিরিয়ালস, ড্রিঙ্কিং ওয়াটার, এগুলা দেখো। তাহলে ক্যালসিয়ামের যদি একটা সোর্স বলে যে তার প্রধান সোর্সটা কি, অবশ্যই বলো মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস। তারপরে সোর্স গুলা বলার পরে ক্যালসিয়ামের তোমার ফাংশন গুলা বলবো। দেখো ক্যালসিয়ামের ফাংশন গুলা কি, তার অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে দেখো the functions of calcium হচ্ছে তোমার essential for the formation of bones and teeth, essential for blood coagulation, essential component of milk, essential for muscle construction, maintenance, normal neuromuscular excitability, cause release of neurotransmitter, act as second messenger, maintains membrane permeability, activation of several enzymes, maintains cardiac rhythmicity। তাহলে দেখো ক্যালসিয়ামের কিন্তু অনেকগুলা ফাংশনস রয়েছে, তার ভিতরে কিন্তু যেগুলা পারবা সেগুলো দিবা, সমস্যা নেই। তারপরে দেখো ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ ক্যালসিয়াম, তাহলে দেখো ক্যালসিয়ামের যে ডিফিসিয়েন্সি ডিসঅর্ডারটা দেখো কি হয়। হ্যাঁ, তাহলে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার কত, যেটা ক্যালসিয়ামের যদি তোমার ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার হয় তাকে আমরা বলি কি হাইপোক্যালসিমিয়া, মানে ক্যালসিয়ামের পরিমাণটা কম হলে আমরা বলি হাইপোক্যালসিমিয়া। তাহলে দেখো হাইপোক্যালসিমিয়াতে আবার কি কি হয়, তোমার ইনক্রিজড এক্সাইটেবিলিটি অফ নার্ভ এন্ড মাসেল, ইনক্রিজড মেমব্রেন পারমিয়াবিলিটি, ইম্পেয়ার্ড ব্লাড ক্লটিং, টিটানি হয়, রিকেটস হতে পারে, অস্টিওমেলাইসিয়া। তাহলে দেখো তোমার ক্যালসিয়ামের যে ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার সেটা হচ্ছে তোমার হাইপোক্যালসিমিয়া। তারপর হাইপোক্যালসিমিয়ার যে ফিচার গুলো সেগুলো হচ্ছে increased excitability of nerve and muscle, increased membrane permeability, impaired blood clotting, tetany, rickets, osteomalacia। তারপরে দেখো পরের প্রশ্নটা সোর্স, ফাংশনস এন্ড অ্যাবজর্পশন অফ আয়রন। তাহলে দেখো ওই 2 নম্বর যে প্রশ্নটা ছিল ইনুমেরেট 4 ইম্পর্টেন্ট মাইক্রো মিনারেলস উইথ देयर ফাংশনস এন্ড ডিসঅর্ডার, এটা কিন্তু আমরা ধাপে ধাপে শিখে নিচ্ছি। একটা 3 নম্বর যেটা বললাম যে তোমার ক্যালসিয়ামের ক্ষেত্রে, এখন দেখো আরেকটা হচ্ছে তোমার সোর্স, ফাংশনস এন্ড অ্যাবজর্পশন অফ আয়রন। তাহলে দেখো আয়রনের যে সোর্স গুলো তোমার আয়রনের সোর্স গুলো হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে এনিম্যাল সোর্স গুলো হচ্ছে তোমার রেড মিট, লিভার, হার্ট, কিডনি, স্প্লিন, এগ, ফিশ। তাহলে আয়রনের এনিম্যাল সোর্স গুলো হচ্ছে তোমার কিন্তু রেড মিট, মানে যেটা আমরা বলি লাল মাংস, মানে গরু ছাগলের মাংস, মহিষের মাংস, এগুলো হচ্ছে তোমার রেড মিট। তারপরে হচ্ছে লিভার, হার্ট, কিডনি। আর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আয়রনের সোর্সের ক্ষেত্রে প্ল্যান্ট সোর্স গুলা, যেমন গ্রিন লিফি ভেজিটেবল, কচু শাক, গ্রিন ব্যানানা, তারপর হচ্ছে গ্রিন গোয়াভা। এটাও তাহলে দেখো এই যে প্ল্যান্ট সোর্স গুলা, যে আয়রনের যে প্ল্যান্ট সোর্স গুলা কিভাবে আমরা চিনতে পারি, সেটা হচ্ছে
মনে রাখবা যে সকল ফল বা সবজি কি কাটার পরে কি একটু কালো দাগ হয় সেগুলো হচ্ছে কিন্তু আয়রনের সোর্স, যেমন হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল, তারপরে কচু শাক, গ্রিন ব্যানানা এবং গ্রিন গোয়াবা। তারপরে দেখো তোমার ফাংশনটা কি আয়রনের। আচ্ছা, আয়রনের ফাংশন হচ্ছে তোমার এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট অফ হিম হুইচ ইজ পার্ট অফ হিমোগ্লোবিন মায়োগ্লোবিন। তাহলে দেখো আয়রনের যে প্রধান ফাংশনটা সেটা হচ্ছে তোমার কিন্তু হিমোগ্লোবিন মায়োগ্লোবিন তৈরি করে। সেটা কিভাবে? আয়রনটা কিন্তু হিমের একটা পার্ট। সো আয়রনটা হিম তৈরি করে এবং হিমগুলো কিন্তু আমার হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন তৈরি করে। আরেকটা তার কাজ হচ্ছে তোমার ট্রান্সপোর্ট অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড। তাহলে আয়রনের আরেকটা কাজ কিন্তু ট্রান্সপোর্ট অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড, সেটা সে কিভাবে করে? হিমোগ্লোবিনের মাধ্যমে করে। আরেকটা হচ্ছে তোমার এসেনশিয়াল ফর ফরমেশন অফ এনজাইমস নেসেসারি ফর সেলুলার অক্সিডেশন। সেলুলার অক্সিডেশনের জন্য যে এনজাইম গুলা সেটাও তৈরি করে। তাহলে সেলুলার মানে সেলুলার তোমার যে সেলুলার যে অক্সিডেশন যে এনজাইম তার এক্সাম্পল হচ্ছে কিন্তু সাইটোক্রোমস এবং ক্যাটালেস। মানে সাইটোক্রোমস এবং ক্যাটালেস এনজাইম গুলা কিন্তু সে ফরমেশন করতে হেল্প করে। আয়রনের ফাংশন। এখন দেখো আয়রন থেকে যেটা পড়ে দিয়েছি যে অ্যাবজর্পশন অফ আয়রন। তাহলে আচ্ছা, এটা করার আগে তোমরা ডিসঅর্ডার গুলো পড়ে নেবে যে আয়রনের ফলে তোমার ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো কি হয়। আমরা জানি কিন্তু তার যেটা হয় একটা হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া, তারপরে হচ্ছে তোমার এটাই আয়রনের মেইন যেটা হচ্ছে তোমার আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া, যেটাকে আমরা অনেক সময় বলি কি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া। তারপরে তার অ্যাবজর্পশনটা দেখো, অ্যাবজর্পশনটা কিন্তু তোমরা পড়ে নেবা, যেটা হচ্ছে ফ্লো চার্টের মতো যে অ্যাবজর্পশনটা পড়বা। আমি মনে করি তোমাদের আয়রনের যে অ্যাবজর্পশনটা সেটা কিন্তু এবিসি বই যে যেটা দেওয়া আছে এটা কিন্তু আমার মনে হয় যে এটা অনেক ইজি, ওটা তোমরা করতে পারো। এখন পরে আসো সোর্স ফাংশন এন্ড ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ আয়োডিন। তাহলে দেখো আয়োডিনের সোর্স ফাংশন ইয়াগুলা হচ্ছে আয়োডিন থেকে আমরা যেটা পড়বো। আচ্ছা দেখো, সোর্স ফাংশন এন্ড ডিসঅর্ডার অফ আয়োডিন। তাহলে আয়োডিনের সোর্স গুলা কি? আমরা যেটা বলি যে আয়োডিনের সোর্স হচ্ছে তোমার সি ফিশ, সি ফুড, তারপরে হচ্ছে সি ভেজিটেবল, যেগুলো তোমার আচ্ছা তাহলে সোর্স গুলো হচ্ছে তোমার সি ফুড, সি ফিশ, তারপরে হচ্ছে সাগর মানে উপকূলীয় এরিয়া যে তোমার ভেজিটেবলস গুলা সেগুলা কিন্তু তোমার আয়োডিনের সোর্স। তারপরে এখন আমরা বর্তমানে যে তোমার আয়োডিনের যে সোর্সটা সেটা হচ্ছে কিন্তু আয়োডাইজড টেবিল সল্ট। মানে আমরা যে খাবার লবণটা খাই এটার সাথে কিন্তু আয়োডিনটা কিন্তু মিক্স থাকে, সো এটাও কিন্তু একটা আয়োডিনের সোর্স। এখন দেখো ফাংশন অফ আয়োডিন হচ্ছে তোমার আচ্ছা আয়োডিনের ফাংশনটা কি? তার যে ফাংশনটা সেটাই হচ্ছে তোমার কি করে, এটা কিন্তু তোমার থাইরয়েড যে হরমোন গুলা যেমন T3 এবং T4, T3 মানে কি ট্রাই আয়োডোথাইরোনিন এবং T4 হচ্ছে থাইরোক্সিন। তাহলে আয়রনের মেইন ফাংশনটা হচ্ছে তোমার থাইরয়েড হরমোন সিনথেসিস করা, যেটা হচ্ছে তোমার T3 বা ট্রাই আয়োডোথাইরোনিন এবং T4 হচ্ছে থাইরোক্সিন, এই দুইটা তৈরি করা। তবে তোমার ডিসঅর্ডার অফ আয়োডিনের ডিসঅর্ডার গুলো হচ্ছে তোমার দেখো কি কি। একটা হচ্ছে তোমার গয়টা, তারপরে হচ্ছে হাইপোথাইরয়েডিজম, তারপরে তোমার হতে পারে গয়টার হাইপোথাইরয়েডিজম। তারপরে দেখো আরেকটা যেটা আমরা বলি যে ক্রিটিনিজম, তারপরে ক্রিটিনিজম, তার মিক্সিডিমা, এগুলা কিন্তু আয়রনের যে ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলা গয়টার হাইপোথাইরয়েডিজম, ক্রিটিনিজম, তারপরে হচ্ছে তোমার মিক্সিডিমা। তারপরে আরো তোমরা বলতে পারো কি যেমন মেন্টাল ডিফিসিয়েন্সি হতে পারে, তারপরে স্পিচ ডিফেক্ট হতে পারে বলতে পারো, এগুলা সাবনর্মাল ইন্টেলিজেন্সি এগুলা কিন্তু, তারপর হচ্ছে ডিলেট মোটর মাইলস্টোনস, এগুলা কিন্তু তোমার আয়রন ডিফিসিয়েন্সিতে হতে পারে। তারপরে প্রশ্নটা হচ্ছে তোমার সোর্স ফাংশনস এন্ড ডিসঅর্ডার অফ ফ্লোরাইড। তাহলে দেখো ফ্লোরাইডের ইয়াগুলা হুম, আচ্ছা দেখো হ্যাঁ সোর্স ফাংশনস এন্ড ডিসঅর্ডার অফ ফ্লোরাইড। তাহলে ফ্লোরাইডের সোর্সটা কিন্তু ফ্লোরাইডের সোর্সটা পড়ে নেবা, পড়ার পরে হচ্ছে তোমার ফাংশনস এন্ড ডিসঅর্ডার অফ ফ্লোরাইড হচ্ছে দেখো ফ্লোরাইডের যে তোমার মেইন ফাংশনটা হচ্ছে সেটা হচ্ছে তার মেইন ফাংশনটাই হচ্ছে দেখো এটা কিন্তু তোমার কি করে হার্ডনেস অফ দ্য টিথ যেটা তোমার করে। তাহলে ফ্লোরাইডের ফাংশনটা হচ্ছে কি দাঁত শক্ত হতে কিন্তু ফ্লোরাইডটা হেল্প করে, যেটা হচ্ছে তোমার কত
হার্ডেনিং বা হার্ডনেস অফ দ্য টিথ এটা কিন্তু করে। এখন দেখো ফ্লোরাইডের যে ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো হচ্ছে তাহলে কি হবে তোমার ডেন্টাল ক্যারিস এবং অস্টিওপোরোসিস। তাহলে ফ্লোরাইডের সোর্সটা পড়বা, ফাংশন গুলো পড়বা এবং ডিসঅর্ডার গুলো হচ্ছে ডেন্টাল ক্যারিস এবং অস্টিওপোরোসিস। তারপরে দেখো যেটা হচ্ছে তোমার সোর্স ফাংশনস এন্ড ডিসঅর্ডার অফ জিঙ্ক, তাহলে জিঙ্কের সোর্স ফাংশন এবং ডিসঅর্ডারটা পড়বা। তাহলে দেখো জিঙ্কের তোমার যেটা হয়, জিঙ্কের জন্য তো সোর্সটা পড়বা, দেখো জিঙ্ক তাহলে দেখো জিঙ্কের যে তোমার ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো হয় সেটা হচ্ছে তোমার হাইপোগোনাডিজম, গ্রোথ ফেলিওর, ইম্পেয়ার্ড ওন্ড হিলিং, লস অফ টেস্ট এন্ড স্মেল। তাহলে দেখো জিঙ্কের ডিসঅর্ডার গুলো হচ্ছে হাইপোগোনাডিজম, গ্রোথ ফেলিওর, ইম্পেয়ার্ড ওন্ড হিলিং, লস অফ টেস্ট এন্ড স্মেল। তাহলে তার ফাংশন গুলা কি? ফাংশন গুলো হচ্ছে তার উল্টা, যেটা তোমার কি করে গোনারটা তোমার ডেভেলপমেন্টে হেল্প করে, ডেভেলপমেন্ট অফ গোনার। তারপরে হচ্ছে তোমার গ্রোথ ফেলিওরটাকে প্রিভেন্ট করে, ওল্ড হিলিংটাকে তোমার কি ইনক্রিজ করে, তারপরে তোমার টেস্ট এবং স্মেলটা তোমার ইনক্রিজ করে, মানে স্টিমুলেট করে। তাহলে এটাই হচ্ছে তারপরে দেখো আমার আজকে শেষ। তারপরে দেখো আমি একটু প্রশ্নগুলো একটু দেখাচ্ছি শুরু থেকে যে কোনগুলা পড়বা। দেখো ভিটামিনস থেকে প্রথমে যেটা পড়বা হচ্ছে ডিফাইন এন্ড ক্লাসিফাই ভিটামিন, নেম দ্য ওয়াটার সoluble ভিটামিন উইথ দ্য অ্যাক্টিভ ফর্ম অথবা কোএনজাইম ফর্ম, নেম দ্য হেমাটোপোয়েটিক ভিটামিন, নেম দ্য এন্ডোজেনাসলি অর বডিলি প্রোডিউসড ভিটামিন, নেম দ্য অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। তারপর হচ্ছে ভিটামিন এ থেকে যেগুলো পড়বা শুধু ভিটামিন এ না। আচ্ছা, এই যে প্রশ্নটা তোমার ভিটামিন থেকে যে প্রশ্নটা কমন, মানে তোমরা মানে সুন্দর করে পড়তে পারো, সেটা হচ্ছে তোমার শুধু ভিটামিন এ না, ভিটামিন এ, ডি, ই, কে বা হচ্ছে বি কমপ্লেক্স বা ভিটামিন সি এর থেকে যে প্রশ্নটা তোমরা সুন্দর করে পড়তে পারো রিটেন এবং ভাইবার জন্য, সেটা হচ্ছে তার অ্যাক্টিভ ফর্ম, তার সোর্স, তার আরডি, তার ফাংশন এবং ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার। এর মানে এর বেশি কিন্তু আসার কোনো পসিবিলিটি নাই, তোমরা সুন্দর করে এভাবে সাজিয়ে পড়তে পারো। তাহলে ভিটামিন এ থেকে পড়বা অ্যাক্টিভ ফর্ম, সোর্স, ফাংশনস অফ ভিটামিন এ, ডিফিসিয়েন্সি সিমটমস অফ ভিটামিন এ, শর্ট নোট আসতে পারে কিন্তু ভিজুয়াল সাইকেল। তারপর ভিটামিন ডি এবং কে থেকে যেটা পড়বা অ্যাক্টিভ ফর্ম, সোর্স, সিনথেসিস। ভিটামিন ডি এর সিনথেসিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফাংশনস অফ ভিটামিন ডি, ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ ভিটামিন ডি, ক্যালসিট্রিওল অ্যাজ এ হরমোন এক্সপ্লেইন। এটা কিন্তু বাইবার জন্য রিটেন থেকে বেশি ইম্পর্টেন্ট। সোর্স এন্ড ফাংশনস অফ ভিটামিন কে, তারপরে হচ্ছে তোমার ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ ভিটামিন কে। এখন আসো ভিটামিন বি, ভিটামিন উইথ দ্য অ্যাক্টিভ ফর্ম, source functions and disorder of vitamin B1, source functions and disorder of folic acid, what is folate receptor, source functions and disorder of vitamin B12। তারপরে দেখো ভিটামিন সি থেকে যেগুলো পড়বা সোর্স ফাংশনস অফ ভিটামিন সি অথবা অ্যাসকর্বিক অ্যাসিড, ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ ভিটামিন সি, শর্ট নোটটা স্কারবি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে মিনারেলস থেকে যেগুলো পড়বা ডিফাইন এন্ড ক্লাসিফাই মিনারেলস, প্রশ্নটা হবে কি ডিফাইন এন্ড ক্লাসিফাই মিনারেলস, তারপরে হচ্ছে ডিফাইন ট্রেস এলিমেন্ট উইথ এক্সাম্পল, পরের প্রশ্নটা হবে enumerate 4 important microminerals with their functions and disorder। এটা কিন্তু তোমার আলাদা করে যদি তোমরা 4টা শিখে নাও তাহলে কিন্তু ওইভাবে সুন্দর হয়। তারপরে দেখো সোর্স ফাংশন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার, তার সাথে আরডিএটা পড়তে পারো। ক্যালসিয়াম সেম কোশ্চেন হচ্ছে তোমার সোর্স ফাংশন অ্যাবজর্পশন অফ আয়রন, সোর্স ফাংশন এন্ড ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ আয়োডিন, সোর্স ফাংশন এন্ড ডিসঅর্ডার অফ ফ্লোরাইড, সোর্স ফাংশন এন্ড ডিসঅর্ডার অফ জিঙ্ক। আজকে আমার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এত সুন্দর গুরুত্বপূর্ণ একটি সেশন নেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই সেশনটির মতোই কিন্তু সামনেও আমাদের এই সেশনগুলো চলমান থাকবে। তো আজকের এই সেশনটি থেকে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন এবং আপনারা কি বুঝতে পেরেছেন পারেননি তাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সামনের সেশনগুলো থেকে নিয়মিত আপনাদের আরো বেশি কিভাবে দেয়া যায় সেই চেষ্টা করার। প্রিয় বন্ধুরা, যদিও যেতে ইচ্ছা করছে না, তবুও সময় আসলে বলছে চলে যেতে, তাই আসলে আর খুব বেশি আমরা দেরি করব না। সামনের সেশনের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের এই অনুষ্ঠান থেকে এখনই আমি এবং আজকের অনুষ্ঠানের গেস্ট সহ আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।